সিরিজের শুরুতেই আমরা মেইন লিড ক্যারেক্টার তেওকে দেখি, যে অনেক বেশি ভীত অবস্থায় ছিল এবং তার সামনে দুইজন মানুষের ডেড বডি ছিল। এখানে মূলত কি হয়েছে আমরা গল্পের সামনে জানতে পারবো। দৃশ্য পরিবর্তন হয়ে অতীতে চলে আসে, যেখানে তেও ট্রেন দিয়ে মাজো নামক একটি জায়গায় যাচ্ছিল। তার আগে সে নিজের জন্য একটি রুম ভাড়া নেওয়ার জন্য দেখতে আসে। সেখানকার মালিক তাকে একটি কম দামি বাসা দেখায়, কারণ তেওর কাছে বেশি টাকা ছিল না। বাসার মালিক তেওকে তার প্যারেন্টসের সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে তারা মারা গিয়েছে, আর বলে এই জায়গা তার মায়ের হোমটাউন। ঠিক সেই সময় তাদের সামনে দিয়ে একটি গাড়ি যায়, যার ভিতরে ইনা নামক একটি ছেলে বসা থাকে। সেও এই গল্পের আরেকজন লিড ক্যারেক্টার। বাসার মালিক বলে ইনা কঙ্গো গ্রুপের 3 নম্বর ছেলে, সাথে এটাও বলে যে ইনা তাদের নাজায়েজ ছেলে। পরবর্তী সিনে আমরা দেখি অনেক বড় বাংলো, যেখানে একটা পার্টি হচ্ছিল। তো সেখানে আমরা কঙ্গো গ্রুপের সবচেয়ে বড় ছেলে হিজুকে দেখতে পাই। এই পার্টিতে সবাই এনজয় করছিল, কিন্তু ইনা এই পার্টিতে ছিল না। তার জন্য এসব পার্টিতে অংশগ্রহণ করা নিষেধ ছিল, তাই সে ঘরের ভিতরেই থাকতো আর দূর থেকে মন খারাপ করে বাইরে তাকিয়ে থাকতো। তার থেকে একটু দূরেই আমরা তেওকে দেখি, সেও সেখানে ইনাকে খেয়াল করে। তারপর তেও একটি মুদের দোকানে তার জন্য চাকরি খুঁজতে আসে। তখন তাকে এখানকার মালিক বলে, আমরা হাই স্কুলের স্টুডেন্টদের জব দেই না। কিছুক্ষণ পর তেও খেয়াল করে ইনা সব থেকে কিছু জিনিস চুরি করে নিয়ে তার পকেটে ঢুকাচ্ছিল। এই বিষয়গুলো দোকানদারও দেখছিল, কিন্তু কোনো কিছুই বলছিল না। তারপর সেখান থেকে বের হয়ে সে একটি রেস্টুরেন্টে যায়, সেখানে সে একটি জব পায়। যখন সে বাইরে বের হয় আবার তার ইনার সাথে দেখা হয়। সে একটি ফলের ভ্যান থেকে আপেল চুরি করে খাচ্ছিল। তারপর তেও কিছু জিনিস কিনে যখনই বাইরে বের হয়, সে তার সামনে আবার ইনাকে দেখতে পায়। ইনা তেওকে বলে, আমি তোমাকে দোকানে দেখেছি, যেহেতু তুমি আমাকে চুরি করতে দেখেছো, তোমার উচিত আমার সম্পর্কে একটা রিভিউ লেখা। তেও তাকে জিজ্ঞাসা করে, তুমি কি নিজের উপর বিরক্ত? উত্তরে ইনা বলে, এখানকার সব মানুষ আমাকে দেখে, কিন্তু তারা কিছুই বলে না। তারা এমন ভান করে যে আমি যা করছি তা তারা দেখছে না। তেও বলে, কেউ এরকম ভান করে না এবং তাদের এরকম অভিনয় করার প্রয়োজনও নেই, কারণ সব মানুষেরই জন্য তুমি ইনভিজিবল। ইনা বলে, তুমি এইমাত্র আমার সাথে পরিচিত হয়েছ, তোমার মনে হয় না তুমি অনেক বেশি রুড হয়ে যাচ্ছ? উত্তরে তেও বলে, তোমার সমস্যা কি? তোমার কি অ্যাটেনশন দরকার? আর তোমার যদি অ্যাটেনশনের দরকার হয় তাহলে নেক্সট টাইম বড় ধরনের চুরি করবা, কারণ ছোট ছোট চুরি করে তুমি কোনো অ্যাটেনশন পাবা না। এখন তেওর কথাগুলো ইনার মাথায় বারবার ঘুরছিল, যার কারণে তার রাগ অনেক বেশি বাড়ছিল। তারপর আমাদের ক্লাসরুমের দৃশ্য দেখানো হয়, যেখানে তেওর এন্ট্রি হয়। ওই সেম ক্লাসেও আমরা ইনাকে দেখি। টিচার তেওর অনেক বেশি প্রশংসা করেন, কারণ সে পড়ালেখায় অনেক বেশি ভালো ছিল আর সে ন্যাশনাল উইড মক টেস্টেও টপ করেছিল। পরবর্তীতে যখন তেও ক্যান্টিন থেকে খাবার নিয়ে একটি চেয়ার টেবিলে বসতে যায়, তখন ইনা তাকে সেখানে বসতে দেয় না। তেও সেখানে কিছুই বলে না এবং অন্য একটি জায়গায় গিয়ে বসে, কিন্তু ইনা তাকে সেখানে গিয়েও বিরক্ত করা শুরু করে। সে তেওকে বলে, তোমাকে আমি একদমই পছন্দ করি না। তারপরও তেও কিছুই বলে না। তখনই ইনা তেওর উপর প্লেট ছুঁড়ে মারে। এখন তেওরও রাগ উঠে যায়। সে তার সম্পূর্ণ খাবার ইনার খাবারের উপর ছুঁড়ে মারে, আর এরকমটা করতে করতে দুজনের মধ্যেই লড়াই শুরু হয়। ইনার বক্সিং স্কিল অনেক ভালো ছিল, যার কারণে সে তেওকে অনেক বাজেভাবে মারছিল। তখনই সেখানে একজন টিচার চলে আসেন এবং তাদের দুজনকে থামান। পরবর্তী সিনে যখনই তেও ক্লাস থেকে বের হয়, তার কাছে একটি কল আসে, যার কারণে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। ইনা তার বাসায় গিয়ে পৌঁছায়, যেখানে আবারও একটি পার্টি হচ্ছিল। সেখানে আমরা ইনার বড় ভাইকে দেখি, যে পার্টিতে অনেক বেশি উপভোগ করছিল। তো সে সেখানে তার সামনে একটি মানুষকে দাঁড় করায় এবং বন্দুক দিয়ে গুলি করে। আসলে এখানে ক্ষমতাবান ব্যক্তিরা নিজেদের আনন্দের জন্য যে কোনো কিছু করতে পারে। অন্যদিকে তেও দৌড়াতে দৌড়াতে একটি মন্দিরে এসে পৌঁছায়, যেখানে তার মা ছিল। তেও তার মাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি ক্লাসের বাইরে তেওর কাছে যে কল এসেছিল সেটি আসলে তার বাবার ছিল, যে তাকে বলেন, তুমি জানো যে আমি তোমার মাকে এখনো মারিনি, সে এখনো জীবিত আছে। তো তোমার মাকে বলে দাও যে আমি জেলে আছি, এর মানে এটা না যে সে নিরাপদে বেঁচে থাকবে। আমি আমার লোকেদের পাঠিয়েছি, তারা তোমার মাকে জীবিত ছাড়বে না।
আর এই কারণেই তেও মাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলছিল। পরবর্তীতে তেও ফাইটিং ক্লাবের বাইরে দাঁড়িয়েছিল। তখন সেখানেই ইনা আসে আর বলে, তুমি কি ফাইটিং শিখতে চাও? উত্তরে তেও বলে, কারো জীবন কিভাবে নেওয়া যায় এটা কি শেখানো হয়? তখন ইনা বলে, আমি তোমাকে ফাইট শেখাতে পারবো, কিন্তু শর্ত আছে। আমি তোমাকে তখনই শেখাবো যখন তুমি আমাকে হারাতে পারবে। তারপর তারা দুজন রিংয়ে গিয়ে বক্সিং চালু করে। এখানে ইনার স্কিল অনেক বেশি ভালো ছিল, যার কারণে সে খুব সহজেই তেওকে মারা শুরু করে। ঠিক ওই সময় তেওর মনে হয় ইনার জায়গায় তার বাবা দাঁড়িয়ে আছে, যে তার এই পরিস্থিতির উপর হাসছিল। তখনই তার মনে পড়ে কিভাবে তার বাবা তাকে এবং তার মাকে মারত, তাদের কষ্ট দিত। আর এই সব কিছু মনে করে সে ইনাকে মারা শুরু করে। তারপর ইনা তেওকে তার বাইকে নিয়ে বাসা পর্যন্ত এনে দেয় আর তেওকে বলে, আমরা দুজন কি ফ্রেন্ড হতে পারি? কিন্তু তেও কোনো উত্তর দেয় না। তেও কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে একটি ছেলে ইনার কাছে এসে বলে তেওর বাবা একজন মার্ডারার, যে কিনা তার মাকে মারার জন্য জেলে ছিল, যার মানে তেও একজন মার্ডারারের ছেলে। এটা শুনে ইনা রেগে যায় আর বলে, কে কি করেছে এটা দিয়ে তোমার কি আসে যায়? তুমি তেওর পিছনে এসব কিছু বলছো, এর মানে তুমি আমার পিছনেও অনেক ভালো মন্দ বলো। তারপর সে ওই ছেলেকে অপমান করে বলে, আমার কাছে অনেক দামি জিনিস আছে, কিন্তু তোমার কাছে কিছুই নেই। তারপর তেও যখনই ছাদে বসা ছিল, ইনাও সেখানে আসে। তখন তেও ইনাকে বলে, তুমি কি জানতে চাও না বাকিরা যেটা বলছে তা সত্য কিনা? তেও বলে, উনি আমার বায়োলজিক্যাল ফাদার না, আর এই সব কিছু ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে হয়। বর্তমানে তিনি জেলে এবং তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে। তারপর তেও বলে, আমাদের দুজনের উচিত বন্ধু হয়ে যাওয়া। ইনা বলে, তুমি কি আমার উপর কোনো প্রকার করুণা করছো? কারণ কালকে রাতে তুমি বন্ধু হতে চাওনি। উত্তরে তেও বলে, আমাদের বন্ধুত্বের বদলে একজন আরেকজনের পার্টনার হওয়া উচিত। তুমি আমার সাহায্য করো, বিনিময়ে আমি তোমাকে এমন কিছু দিব যা তুমি সবসময় চাইতে। তা শুনে ইনা হাসা শুরু করে আর বলে, তুমি নিজেকে কি ভাবো? মানলাম তুমি পড়ালেখায় অনেক ভালো, কিন্তু এসব কিছু দিয়ে আমার কোনো হেল্প হবে না। তেও বলে, তুমি যে পাওয়ারের কথা বলছো তা আমার জন্য কোনো বড় ব্যাপার না। ইনা তাকে জিজ্ঞাসা করে, আমি তোমার সাথে হংকং ইউনিভার্সিটিতে যেতে চাই, এটা কি সম্ভব? আমি তোমার হেল্প করতে প্রস্তুত, কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি করব এবং কিভাবে করব। তারপর কাহিনী চলে যায় অনেক বছর সামনে, যেখানে তেও বাচ্চাদেরকে পড়াতো, এর সাথে সাথে অনেকগুলো পার্ট টাইম জব করত। আর যেখানে সে থাকে সেখানে আমরা একটি মেয়েকে দেখি যার নাম হেওয়ান, যে আমাদের ফিমেল লিড ক্যারেক্টার। পরের সিনে যখনই তেও বাথরুম থেকে বের হয়, ইনা তার জন্য কেক নিয়ে আসে, কারণ আজকে তেওর বার্থডে ছিল। আমরা বুঝি যে এখন তারা দুইজন খুবই ভালো বন্ধু। তখনই তেও ইনাকে পেনড্রাইভ দেয়, যার ভিতরে একটি ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনের রিপোর্ট ছিল এবং এই সপ্তাহের ক্লাস লেকচারের নোট ছিল। ইনার জন্য যা কিছু ইম্পর্টেন্ট ছিল সবকিছু তেও তার জন্য এনে দিত। সাথে ইনাও তার জন্য অনেক কিছু করছিল। সে বলে, আমি তোমার জন্য একটি রিকমেন্ডেশন করেছি, তুমি অনেক ভালো জব পেয়ে যাবা। পরবর্তী সিনে আমরা কাঙ্গো গ্রুপের সবাইকে দেখি, মানে এরা ইনার ফ্যামিলির মানুষ ছিল, সে বাদ দিয়ে বাকি সবাই ছিল। অন্যদিকে আমরা তেওকে দেখি যে তার প্রফেসরের সাথে দেখা করার জন্য যায়। প্রফেসর বলেন, তুমি অনেক ভালো রিপোর্ট তৈরি করেছো, আমি তোমার প্রশংসা করার জন্য এখানে ডেকেছি। তবে তোমার রিপোর্ট কাঙ্গো গ্রুপের ফিউচার স্ট্র্যাটেজি খুব ভালোভাবে উপস্থাপন করছে। প্রফেসর বলেন, আমি আরেকটি রিপোর্ট পেয়েছি, কিন্তু যে রিপোর্ট তুমি দিয়েছো সেটা আমার খুব বেশি ভালো লেগেছে। তোমার রিপোর্টে এমন কিছু আছে যা তারা চায়, আর সেটি হলো প্রসপেক্টিভ সেন্টার। ফ্ল্যাশব্যাক সিনে আমরা দেখি তেও এই সম্পর্কে ইনাকে বলে। সে বলে, এই বিজনেস ইউনিট অনেকগুলো স্টার্টআপ সেন্টারে ইউজ হয়। প্রেজেন্টে প্রফেসর বলে, আমি এই রিপোর্টগুলো কিনতে চাই, আমাকে বলো এর বদলে তোমার কত টাকা লাগবে। তেও বলে, আমার টাকার প্রয়োজন নেই, বরং আমি নিজের ক্যারিয়ার বানাতে চাই, আপনি আমার নাম এই রিপোর্টে দিয়ে দেন। তেওর সেখান থেকে যাওয়ার সাথে সাথে প্রফেসর সঞ্জুকে কল করে, যে কিনা কাঙ্গো গ্রুপের সেকেন্ড ছেলে ছিল। প্রফেসর তাকে বলে, যে জিনিস তুমি খুঁজছো সেই জিনিস আমি পেয়ে গেছি, এই হতে পারে কঙ্গো গ্রুপের নতুন ইরা, তোমার কিসমত খুব তাড়াতাড়ি বদলে যেতে পারে। তারপর তেওকে দেখি যে কাঙ্গো গ্রুপের কোনো ব্লুপ্রিন্ট খুঁজছিল। ইন্টারনেটে লেখা ছিল, ইনার দুই ভাইয়ের মধ্যে কেউ একজন ফিউচার স্ট্র্যাটেজিসের ডিরেক্টর হবে। ওইখানেই আমরা হেওনকে দেখি, যে তেওর ইউনিভার্সিটিতে পড়তো। হেওন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি করার চেষ্টা করছো?
তুমি কি অভিনয় করছো যে আমরা একজন আরেকজনকে চিনি না? আমরা দুজন প্রতিবেশী, এর সাথে আমরা একই ডিপার্টমেন্টের। এই সব কিছু কি যথেষ্ট না একজন আরেকজনকে জানার জন্য? তেও কিছুই বলে না। তখন সেখানে ইনা চলে আসে। সে নোটিস করে তেও হেওয়ানকে দেখছিল। তাই সে জিজ্ঞাসা করে, তুমি কি ওকে পছন্দ করো? তেও উত্তরে কিছুই বলে না। পরবর্তী সিনে তেও ইনার বাসায় আসে, যেখানে ইনার সম্পূর্ণ পরিবার থাকত। সে আসলে ইনার ছোট বোন হিজুকে টিউশনি পড়ানোর জন্য এসেছিল। তেওর জন্য এই রিকমেন্ডেশন ইনা দিয়েছিল। তেও খুব মনোযোগের সাথে তাকে পড়ানোর চেষ্টা করছিল, কিন্তু হিজুর পড়ালেখায় কোনো মনোযোগী ছিল না। এমনকি সে তেওকে উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করে। সে বলে যে, আমি জানতে পেরেছি যে তুমি ইনার ফ্রেন্ড। তেও কিছুই বলে না, সে শুধু তাকে পড়ানোর চেষ্টা করছিল। তেও বলে যে, তুমি আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছ, তাই না? এই বিষয়ে তুমি আমাকে হারাতে পারবে না, কারণ ধৈর্য এমন একটি জিনিস যেটি কেউ কিনতে পারে না। কিছুক্ষণ পর মিস্টার মুন নামে একজন ব্যক্তি তেওকে ডাকেন। তিনি আসলে এই কোম্পানিকে ম্যানেজ করতেন। সে তেওকে একটি এগ্রিমেন্ট সাইন করার জন্য বলে। তারপর তেও যখনই বাইরে আসে দেখে ইনা তার অপেক্ষা করছিল। সে তার ডেডের সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু তেও বলে, আমি তোমার ডেডকে দেখিনি, আমার শুধু তোমার বোনের সাথে দেখা হয়েছে। তারপর তেও বলে, আমি বুঝতে পারছি তুমি তোমার পরিবারের সাথে দেখা করতে চাও, সবাইকে অনেক বেশি মিস করো। ইনা বলে, মিস করতে হলে তাদের সাথে দেখা করতে হয়, আমি তো বছরের পর বছর তাদের সাথে কোনো দেখাই করিনি। তেও বলে, কিন্তু তুমি তোমার বোনের কাছে আছো। ইজু অনেক ডিফারেন্ট, সে বাকিদের মতো না, সে তো হুবহু আমার রিয়েল সিস্টারের মতো। তারপর ইনা ওই মেয়ে হেওয়ান সম্পর্কে জিজ্ঞাসা করে। তেও বলে, তুমি এই সব কিছু দিয়ে কি করবে? তুমি কি স্টকার হতে চাও? ইনা বলে, আমি হেওয়ানে ইন্টারেস্টেড, তাই তার সম্পর্কে সবকিছু জানতে চাই। তারপর তেও যখনই তার বাসায় আসে দেখে হেওয়ানের বাসায় একজন মহিলা এসেছিল, যে কিনা তার মা ছিল, যিনি তাকে জবরদস্তি দরজা খোলার জন্য বলছিল। হেওয়ান দরজা খুলে না, তখনই সে দরজাটি ভেঙে ফেলে। ঠিক সেই সময় সে দেখে তাদের এই সব কিছু তেও দূর থেকে দেখছিল। হেওয়ানের মা তাকে বলে, আজকে যা কিছু তুমি পেয়েছো সবকিছু আমার জন্য, কারণ আমি তোমাকে দুনিয়াতে এনেছি, আর তুমি যা টাকা ইনকাম করছো সব টাকা আমার চাই। তারপর একটু পরে যখন সে বাইরে আসে, সে দেখে হেওয়ান রাস্তার মধ্যেই ছিল, আর ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। তাই তেও তার জন্য ছাতা নিয়ে যায়। পরবর্তী সিনে আমরা ইনার ডেডকে দেখি, যে তার দুইজন বড় ভাই ইনজুর এবং সঞ্জুর সম্পর্কে তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে তথ্য বের করছিল, যে তারা দুইজন ইদানিং কি করে। তাকে এটি ডিসাইড করতে হবে যে তাদের মধ্যে থেকে কে ফিউচার স্ট্র্যাটেজি অফিসকে পাবে। কিন্তু তিনি তাদের দুজনের মধ্যে কাউকেই দিয়ে স্যাটিসফাই ছিলেন না। অন্যদিকে আমরা সঞ্জুর মমকে দেখি, যে আসলে ইনার বড় ভাই ইনজুর সৎমা ছিল, মানে সে আসলে সাংজু ও হিঞ্জুর মম ছিল। আর সে চায় যে সম্পূর্ণ কাঙ্গো কোম্পানি তার ছেলে সাঞ্জুর নামে চলে আসে, তাই সে ইনাকে রাস্তা থেকে সরাতে চাচ্ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সাঞ্জুর মম ইনার কাছে আসে আর তাকে একটি কন্ট্রাক্ট সাইন করতে বলে, আর বলে, তোমার লাইফস্টাইল যেমন আছে তেমনি চলবে, তোমাকে সব ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে। তখনই তার তেওর বলা কথা মনে পড়ে, যেখানে তেও তাকে বলে, এখন শুধু এস্টাবলিশ প্ল্যান বাইরে এসেছে, আর ফিউচার স্ট্র্যাটেজি অফিসকে হ্যান্ডেল করবে, এটার জন্য তোমার স্টেপ মম নিশ্চয়ই তোমাকে ডাকবে, আর তিনি তার সর্বোচ্চ চেষ্টা করবেন তোমাকে রাস্তা থেকে সরানোর জন্য, যাতে করে সব কিছু সাঞ্জুর পেয়ে যায়। তারপর সেই নাকি জিজ্ঞাসা করে, যদি তোমার সব শেয়ার গিভ আপ করা লাগে তুমি কি করবে? তো ইনা বলে, ভিতরে যাওয়ার জন্য যদি আমার শেয়ার গিভ আপ করা লাগে তাও আমার কোনো আসে যায় না। আর এটা চিন্তা করে সে কন্ট্রাক্ট সাইন করে ফেলে। পরবর্তী সিনে সে একটি স্টোরে আসে, যেখানে সে হেওয়ানকে দেখে, তাই সে হেওয়ানকে ড্রিঙ্ক করার জন্য ইনভাইট করে। তারপর তারা তিনজন একটি জায়গায় এসে ড্রিঙ্ক করা শুরু করে। ইনা হেওয়ানকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো বন্ধু নেই? হেওয়ান ইনাকে বলে, তুমি চাইলে আমার বন্ধু হতে পারো। উত্তরে সে বলে, আমি তোমার বন্ধু না, বয়ফ্রেন্ড হতে চাই। তারপর সে হেওয়ানকে ডেটে যাওয়ার জন্য বলে। হেওয়ান বলে, আমি অনেক বেশি ব্যস্ত আর তুমি আমাকে আনকমফোর্টেবল ফিল করাচ্ছ। তারপর ভিতরে এসে সে তেওকে বলে, হেওয়ানকে পটানো এত সহজ না। তেও বলে, হেওয়ান তো তোমাকে বললই সে আনকমফোর্টেবল ফিল করছে, তুমি এসব কেন করছো? ইনা বলে, আমি তো সিনসিয়ার হওয়ার চেষ্টা করছি। তারপর তেও আর হেওয়ান তাদের ঘরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে।
তখন হেওয়ান তেওকে মেসেজ করে বলে আমাদের আবার বসা উচিত। তারপর তারা দুইজন আবার ড্রিঙ্ক করার জন্য বসে। সে তেওকে বলে তোমার কাছে কোনো কারণ নেই যে তুমি ইনার সাথে ঘোরাফেরা করো, তাহলে আমি যা চিন্তা করছি সেটা সত্যি নাকি? হেওয়ান বলে ইনা গোল্ডেন রূপের মতো। তেও জিজ্ঞাসা করে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ? হেওয়ান বলে আমরা দুইজনই সিমিলার। তখন তেও বলে তুমি যা বলতে চাও তুমি সেটা বলতে পারো। অন্যদিকে আমরা ইনাকে দেখি, যে তেওর বাসার সামনে ছিল, আর মনে মনে চিন্তা করে তেও কেন তাকে বলল না যে সে হেওয়ানের বাসার সামনে থাকে। হেওয়ান তেওকে বলে যদি আমি তোমাকে আমার সাহায্য করতে বলি তাহলে কি তুমি করবে? আর এই সিনের সাথেই এপিসোড 1 এখানে শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতেই হেওয়ান তেওকে জিজ্ঞাসা করে তুমি কি আমার হেল্প করবে? তেও বলে আমি তোমার সাহায্য করতে পারবো না, কিন্তু আমি তোমার রাস্তায়ও আসবো না। হেওয়ান বলে যদিও তুমি আমার সাহায্য করতে চাও না, তাও লাস্টে তোমাকে আমার সাহায্য করতেই হবে। তারপর তেও যখনই তার ঘরে আসে দেখে ইনা সেখানে বসে আছে। ইনা তাকে জিজ্ঞাসা করে তুমি এত সময় ধরে কোথায় ছিলে? কিন্তু তেও কিছুই বলে না। ইনা বলে আজকে রাতে আমি তোমার সাথেই থাকবো। পরবর্তী সিনে আমরা ইনার সম্পূর্ণ পরিবারকে দেখি, যেখানে ইনার ছোট বোন জিজ্ঞাসা করে শনিবারে কি আমরা ইনাকে ডিনারের জন্য ইনভাইট করতে পারবো? এটা শুনে ইঞ্জু কিছুটা রেগে যায় এবং বলে তাকে ডিনারের জন্য ইনভাইট করার কি প্রয়োজন? হিজু বলে ইনাও আমাদের পরিবারের একটি পার্ট। ইঞ্জু বলে কে বলেছে ও আমাদের পরিবারের পার্ট? এটা শুনে হিঞ্জু রেগে যায় এবং বলে তোমার ওর সম্পর্কে এভাবে বলার সাহস কিভাবে হলো? তারপর হিঞ্জু বারবার তার বাবাকে বলে ইনাকে ডিনারের জন্য দাওয়াত দেওয়ার কথা। তখনই তার মা তার উপর চিল্লানো শুরু করে, কিন্তু তার বাবা ওই বিষয়ে রাজি হয়ে যান। পরবর্তী সিনে ইয়ংসং জকমুকে বলে হিজু তো অনেক কিছুই বলে, ওর কথায় পাত্তা না দেওয়াই উচিত। তখন জগমুক বলে ইনা আমার ছেলে, যদি সে একবার বাড়িতে চলেও আসে তাহলে কোনো আসে যায় না, আর তাছাড়াও তেমন কোনো কারণ নেই যে সে এখানে আসতে পারবে না, আর ইনাকে এখানে আনার জন্য আমার তোমার পারমিশনের প্রয়োজন নেই। তখনই ইয়ংসং বলে তোমার কি মনে নেই তুমি আমাকে কি প্রমিস করেছ? জগমুক বলে তুমি যা বলছো আমি সব কিছুই করেছি, আর আমি ইন্টারেন্স ওয়েবার সম্পর্কে জানি। তুমি যে কন্ট্রাক্ট ইনাকে দিয়ে সাইন করিয়েছো, তুমি কি মনে করছো আমি সেই সম্পর্কে জানবো না? আর কাঙ্গো গ্রুপ আমার, আর এখানকার সব ডিসিশন আমিই নেই। সেই সময় সে ইনাকে কল করে, যেটা দেখে ইয়ংসং রেগে যায়। জংমং ইনাকে বলে তুমি স্যাটারডে ডিনারের জন্য চলে আসো। একথা শুনে ইনার ভরসাই হচ্ছিল না যে তার বাবা তাকে কল করেছে এবং ইনভাইট করছে, আর এ সকল কথা সে তেওকে বলে। তেও বলে আমি জানতাম যে তিনি কল করবেন, কিন্তু আমি এটা জানতাম না যে তিনি এত তাড়াতাড়ি কল করবেন। একটু সময় পর ইয়ন্স ইনার বাবাকে ইন্টারেন্স ওয়েবার এনে দেয়, যেটা সে ইনাকে সাইন করার জন্য বলেছিল। কন্ট্রাক্টে এটা লেখা ছিল যে ইনার যতগুলো শেয়ার আছে সে সবগুলো গিভ আপ করে দিবে। অন্যদিকে তেও ইনাকে বলে তোমার বাবা অনেক কুল হার্টেড পারসন। ইয়ংসং তার অথরিটিকে ব্যবহার করে তোমার বাবাকে আপসেট করে দিয়েছে, আর তোমাদের আগে থেকেই প্ল্যান করেছে যে সাসপেকশন শেষ হওয়ার আগে তিনি তোমার কাছ থেকে ইন্টারেন্স ওয়েবার নিয়ে নেবেন। ইনা বলে তার মানে তুমি এটা বলতে চাচ্ছ যে আমার স্টেপ মম আর আমার বাবা দুজনেই একই চিন্তা করেন? তেও বলে এরকম হতে পারে, এখন তিনি তোমার সাথে ফ্রেন্ডলি থাকছেন। তারপর সে ইনাকে বলে তোমাকে এমন মানুষ হতে হবে যে ইনোসেন্ট কিন্তু বোকা না, যে নিজের জায়গা চিনে, আর এমন একজন মানুষ যে ফিউচারে গিয়ে যেন লুবি না হয়। পরবর্তী সিনে আমরা জংমুকে দেখি যে তার অ্যাটর্নিকে ওই ইন্টারেন্স ওয়েবার দেখায় এবং বলে আর কি এমন কিছু আছে যেটা সম্পর্কে আমার জানা উচিত? তো তার অ্যাটর্নি মানা করে। জাগমুক বলে সামনে থেকে তুমি আর কিছু করার চেষ্টা করিও না। তারপর সে সিঙ্গাপুরের ল ফার্ম সম্পর্কে বলে, যার নাম মিল্টন। সে বলে খুব শীঘ্রই আমি মিল্টনকে কিনে ফেলবো, আর এটা করার ফলে কাঙ্গো গ্রুপ আরো বড় হয়ে যাবে, আর কোনোভাবে এই নিউজ বাইরে চলে আসলে আমি এই বিষয়ে শিওর হয়ে যাব যে তুমি এই নিউজ লিক করেছো, তো এই ধরনের কোনো কাজ করিও না। তারপর সে তাকে ইন্টারেন্স ওয়েবার সম্পর্কে বলে। সে বলে এটাকে যত্ন সহকারে রাখো, এটি সেই কন্ট্রাক্ট যেখানে ইনা সাইন করেছে। সে বলে জানি না, কিন্তু যে কোনো সময় এটি আমাদের দরকারে পড়তে পারে। তারপর আমরা ইনার সেকেন্ড বাই সাংজুকে দেখি, যে কিনা তেওর প্রফেসরের কাছে গিয়েছিল। সাংজু তেওর সেই রিপোর্টগুলো পড়ে এবং এটি পড়ে সে অনেক বেশি খুশি হয়ে যায়। প্রফেসর বলে এই রিপোর্ট একটি অস্ত্র যেটা কিনা আমাদেরকে কাঙ্গো গ্রুপের ওনার বানাতে পারবে। সাংজু তাকে বলে তুমি আমার অনেক সাহায্য করেছো, বিনিময়ে আমি তোমাকে কাঙ্গো গ্রুপের
সেন্টার ডিরেক্টর বানিয়ে দিব। এখন আর তোমাকে এখানে কাজ করার দরকার নেই। তুমি এখন থেকে আমার সাথে কাজ করবে। পরবর্তী সিনে আমরা ইনাকে দেখি। তখনই তার কাছে হিজুর কল আসে। তখনই সে বলে, আমি ডেটকে বলেছিলাম তোমাকে খাওয়ার জন্য ইনভাইট করতে। তারপর ইনা হিঞ্জুর সাথে দেখা করতে আসে। তখন সে দেখে হিজু তেওর স্কেচ তৈরি করছিল। দেখে মনে হচ্ছিল সে তাকে পছন্দ করে। ওই সময় আমরা হেওনকে দেখি, যে কিনা ওই রেস্টুরেন্টেই কাজ করত। তাকে দেখে ইনা শক হয়ে যায় আর বলে, তুমি এখানে কাজ করো। হিঞ্জু হেওয়ানকে বলে, তুমি ইনাকে চেনো, এর মানে তেওকেও চিনো। হেওয়ান বলে, তেও আমার ফ্রেন্ড। এটা শুনে হিঞ্জু রেগে যায়। তার কিছুক্ষণ পর ইনা হেওয়ানের সাথে কথা বলার জন্য আসে। সে তাকে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞাসা করে। হেওয়ান বলে, আমি আগেই তোমাকে মানা করেছি। তাছাড়া আমি এত সহজে কার উপর ভরসা করি না। পরে আমরা দেখি ইনা তার বাড়িতে যায়। যখনই সে বাড়ির ভিতরে যায়, ইঞ্জু তাকে অনেক অপমান করা শুরু করে। আর এসব কিছু শুনেও সে রাগ করেনি, বরং সে অনেক ভালোভাবে কথা বলছিল। তখনই হিঞ্জু বাইরে আসে এবং বলে, তুমি ওর কথায় কান দিও না, ও তো আগে থেকেই এরকম। সে বারবার হিঞ্জুর মাথার কাছে এসে ফ্লিং করছিল, যার কারণে হিঞ্জুর অনেক বেশি রাগ উঠে আর সে ইঞ্জুর আঙ্গুলে কামড় মেরে দেয়। সে এত শক্তভাবে কামড় মারে যে ঘরের বাকিরাও তাকে ছাড়ানোর জন্য চলে আসে। তখন সেখানে ইয়ন্স আসে এবং ইনাকে বলে, এই সব কিছু তোমার জন্য হচ্ছে, তোমার এখানে আসাই ঠিক হয়নি। আর এই সব কিছু জাংমু জেনে যায়। পরবর্তী সিনে ইঞ্জুর ওয়াইফ তাকে বলে, তুমি হিঞ্জুর সাথে এরকম আচরণ কেন করো? তুমি জানোই তো সে খুব তাড়াতাড়ি রেগে যায়। তো ইঞ্জু বলে, আমি তো জেনে শুনেই এরকম করেছি। যদি আমি এরকমটা না করতাম তাহলে ইয়ংসো ইনাকে ঘর থেকে বের করে দিত না। পরবর্তী সিনে আমরা তেওকে দেখি। ইনা তাকে দেখা করার জন্য ডাক দিয়েছিল। সে তেওকে বলে, তোমার হয়তোবা আইডিয়া হয়ে গিয়েছে যে আজকে ঘরে কি হয়েছে। তেও বলে, আমি সবকিছু অনুমান করতে পারছি। তুমি ওই ইনা হতে পারো না যে ছোট ছোট বিষয়গুলো মনের উপর নিয়ে বসে থাকো। তোমাকে এমন মানুষ হতে হবে যার এসব ছোট কথাবার্তা দিয়ে কোনো আসে যায় না। তাছাড়া এটা তো কোনো কিছুই না। এর থেকেও বেশি অপমান তোমাকে সামনে সহ্য করতে হবে। সামনে তোমার আরো অপমান হবে, কিন্তু তুমি টেনশন নিও না, আমি তোমাকে এক্সপার্ট বানিয়ে ফেলবো। আমরা যেভাবে আশা করেছি সবকিছু ঠিক সেইভাবেই হচ্ছে। সানজু আমার প্রফেসরের সাথে দেখা করার জন্য গিয়েছিল। তারা দুজন মিলে ক্রোপসপেক্টিভ সেন্টার খুব শীঘ্রই সেট আপ করবে। পরের সিনে সবাই খাবার খাওয়ার জন্য বসেছিল। ইনাও সেখানে ছিল না। এর কারণে হিঞ্জুর অনেক বেশি খারাপ লাগে। সে সবাইকে বলে, তোমাদের সবার হয়েছেটা কি? ইনা এভাবে চলে গিয়েছে, কিন্তু কেউরই তার কোনো খেয়াল নেই। হিঞ্জু বলে, তুমি কি জানো না এসব কেন হয়েছে? এসব কিছু তোমার জন্য হয়েছে। তখন হিঞ্জু বলে, আমি কিছুই করিনি, সবকিছু তুমি স্টার্ট করেছো। হিঞ্জুর অনেক বেশি রাগ উঠে যায়। তো সে সবাইকে বলে, তোমরা সবাই কুল হার্টেড, আমি জানতাম না যে তোমরা সবাই সাইকোপ্যাথস। এসব বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। পরে জাংমু ইঞ্জুকে জিজ্ঞাসা করে, এসব করার তোমার সাহস কেমনে হলো? তুমি আমার ঘরেই আমার ইনসাল্ট করেছ। ইনাকে আমি এখানে ইনভাইট করেছি, কিন্তু তুমি তাকে এখান থেকে যাওয়ার জন্য বাধ্য করেছ। তারপর তিনি বলেন, আমার ইনসাল্ট করে তুমি মোটেও ঠিক করোনি। অন্যদিকে হিঞ্জুর মম তাকে একটি থাপ্পড় দেয় এবং বলে, তোমার এই আচরণ আমি আর সহ্য করতে পারবো না। তারপর সে মিস্টার মুনের কাছে যায় এবং জিজ্ঞাসা করে, হিঞ্জুর কি সমস্যা, ও কেন এমন আচরণ করছে? তখন মিস্টার মুন বলেন, হিঞ্জুর যে নতুন টিউটর সে ইনার ফ্রেন্ড। এটা শুনে ইয়াংসু অনেকটা রেগে যায়। ঠিক সেই সময় একজন সার্ভেন্ট এসে বলে, হিঞ্জুকে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে হিঞ্জু অনেক দূরে চলে এসেছিল। সে আশেপাশে কোনো কিছুই দেখছিল না, তাই সে ভয়ে তেওকে কল করে। তেও যখন সেখানে পৌঁছায় ঠিক তখনই সেখানে হেওয়ানও চলে আসে। হিঞ্জু হেওয়ানকে মোটেই পছন্দ করত না, তাই সে বলে, তেও আমার টিউটর, যদি তুমি বন্ধু বানাতে চাও তাহলে ইনাকে বন্ধু বানিয়ে ফেলো। ঠিক সেই সময় ইনাও সেখানে চলে আসে, যেটা তাতে হিঞ্জু অনেকটা চিড়চিড়া হয়ে যায় এবং তেওকে বলে, আমি তোমাকে বলেছিলাম ইনাকে এখানে না আনার জন্য। তখন তেও বলে, আমি তোমার কথা কেন শুনবো? তখন হিঞ্জু বলে, আমি ইনার সাথে যেতে রাজি, কিন্তু তোমাকেও আমার সাথে যেতে হবে। ওই সময় হেওয়ান বলে, যখন তোমরা সবাই যাচ্ছই আমাকেও বাসা পর্যন্ত ড্রপ করে দাও। এটা শুনে হিঞ্জুর একটুও ভালো লাগে না। তখন হেওয়ান বলে, আমি তেওর প্রতিবেশী, এর জন্য আমি একসাথে যাওয়ার কথা বলছি। তারা যাওয়ার পর ইনা হিঞ্জুকে বলে, তুমি এসব কিছু করতে পারো না, তাও তেওর সাথে। যদি মম জানতে পারে তাহলে সে তাকে ফায়ার করে দিবে। পরবর্তী সিনে তেও যখনই বাইরে আসে তখন তার কাছে মিস্টার মুনের একটি মেসেজ আসে।
মেসেজে লেখা ছিল, আমরা তোমার কন্ট্যাক্ট ডিটারমাইন করছি, সামনে থেকে আর তুমি হিজুকে টিউশন পড়ানোর জন্য আসিও না। তারপর সে একটা স্টোরে আসে। হেওয়ানও তার পিছনে পিছনে ওই স্টোরে যায়। হেওয়ান বলে, তুমি কি জানতে চাও না 10 বছর পর আমরা দুজন কোথায় থাকবো? তেও বলে, আমরা যেখানে থাকতে চাই সেখানেই থাকবো। হেওয়ান বলে, আমার মনে হয় ইনা সেখানে থাকবে না। তো তেও বলে, আমি তোমাকে আগেই বলেছি আমার মিডলম্যান হওয়ার কোনো ইচ্ছাই নেই। যদি তুমি ইনা পর্যন্ত পৌঁছাতে চাও তাহলে এর মাঝখানে আমাকে ফাঁসাইও না। যেটা তুমি করতে চাও সেটা তুমি নিজেই করো। পরবর্তী সিনে হিঞ্জু জানতে পারে যে তার মা তেওকে বের করে দিয়েছে, যার কারণে সে অনেক বেশি রেগে যায়। তারপর যখন সে স্কুলে যাচ্ছিল মাঝ রাস্তায় নেমে যায় আর ড্রাইভারকে বলে, তুমি স্কুলকে জানিয়ে দিও আমার শরীর খারাপ, তাই আমি আসছি না। সেখান থেকেই তেওর ইউনিভার্সিটিতে চলে যায় আর তাকে বলে, তুমি এভাবে বিদায় না দিয়ে কিভাবে চলে গেলে? তুমি কি ধরনের টিচার যে কিনা তার স্টুডেন্টের কোনো খেয়ালই করো না? তেও বলে, আমি এই সব কিছু কেন করব? ঠিক সেই সময় আমরা দেখি হেওয়ানও তাদের দুজনকে দেখছিল। হিঞ্জু তেওকে ডাইরেক্ট প্রপোজ করে ফেলে। সে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। তেও বলে, তো আমি কি করব? হিঞ্জু বলে, আমি তোমাকে বলেছি আমি তোমাকে পছন্দ করি, আর তোমার কাছে বলার জন্য কিছুই নেই? তেও বলে, আমরা শুধু টিচার আর স্টুডেন্ট না, তুমি আমার এমপ্লয়ার আর আমি তোমার এমপ্লয়ি হই, আর আমাদের যাই কন্ট্রাক্ট ছিল তার ডিটারমাইন হয়ে গিয়েছে। হিঞ্জু তেওর সামনে অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছিল, কিন্তু গাড়িতে আসা মাত্রই সে কান্না শুরু করে। পরবর্তী সিনে যখনই তেও লাইব্রেরিতে ছিল তখন সেখানে হেওয়ানও ছিল। হেওয়ান তার কাছে আসে আর বলে, আমি তোমাকে আর হিঞ্জুকে দেখেছি, তোমার মনে হয় না তুমি তার উপর একটু বেশি কঠোর হয়ে গিয়েছিলে? তেও বলে, তোমার এসব বিষয় নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, কারণ এসব কিছু দিয়ে তোমার কোনো কিছুই আসে যায় না। হেওয়ান বলে, তুমি হিঞ্জুকে নিজের মতলবের জন্য ব্যবহার করতে পারো। তো তেও বলে, তোমার মনে হয় না এটা একটু বেশি লাইনের বাইরে চলে যাবে? তখন হেওয়ান বলে, তুমি একটু বেশি সেন্সিটিভ হচ্ছ। তেও বলে, আমি জানি না তুমি কি করার চেষ্টা করছো, কিন্তু আমার তোমার অ্যাডভাইসের প্রয়োজন নেই। ওই সময় আমরা দেখি ইনা ওইখানে ছিল এবং তাদের দুজনের কথা শুনছিল। সে মনে মনে বলে, হেওয়ান কি করার চেষ্টা করছে? পরবর্তী সিনে আমরা হেওয়ানের মাকে দেখি, যে এমন এক জায়গায় কাজ করত যেখানে মানুষ ইনলিগ্যাল বেটিং করত। তারপর সে তার সামনে কিছু মানুষকে দেখে যারা কিছু বক্স নিয়ে যাচ্ছিল। তো সেখান থেকে একটি বক্স পড়ে যায় যেটার ভিতরে অনেক বেশি টাকা ছিল। টাকাগুলো দেখে তার মনে লুট জাগে আর সে সুযোগ বুঝে ভিতরে গিয়ে টাকাগুলো চুরি করে নেয়। পরের দিন সবগুলা গুন্ডা হেওয়ানের কাছে যায় আর বলে, তোমার মা বলেছিল তুমি খুব বেশি স্মার্ট, যার কারণে তুমি এত বড় ইউনিভার্সিটিতে পড়ো। হেওয়ান বলে, তোমরা কারা? তো ওই গুন্ডারা বলে, তোমার মা আমাদের টাকা নিয়ে পালিয়ে গিয়েছে আর ওই টাকা আমরা নেওয়ার জন্য এসেছি। হেওয়ান বলে, তোমরা কার কথা বলছো? আমার তো কোনো মা নেই। ওই গুন্ডারা তাকে হুমকি দেওয়া শুরু করে। তখন হেওয়ান বলে, যদি তুমি তোমার টাকা চাও তাহলে গিয়ে তাকে খুঁজো যে তোমার টাকা নিয়েছে, আর না হলে গিয়ে পুলিশকে কমপ্লেন করো। ঠিক সেই সময় একজন গুন্ডা তাকে থাপ্পড় দেয়। জবাবে হেওয়ানও তাকে উল্টা থাপ্পড় মারে। গুন্ডাটা তাকে আবার মারার জন্য হাত তুলে ঠিক তখনই তেও এসে তার হাত ধরে ফেলে। তারা সেখানে সিকিউরিটি লোকেদের দেখে পালিয়ে যায়। তারপর তেও হেওয়ানকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি অন্য কোনো জায়গা আছে যেখানে তুমি যেতে পারো? আর না হয় ওই সব গুন্ডারা তোমার ঘরে আসবে। তো হেওয়ান বলে, তোমার কি মনে হচ্ছে এসব কিছু আমার সাথে এই প্রথম হচ্ছে? আমি এইসব জিনিস নিয়ে কখনোই পালাই না। পালানোর মানে এটাই যে আমি আমার মাকে নিজের ফ্যামিলি মানি। সে বলে, আমি আমার মাকে ফ্যামিলি মানতে চাই না। ঠিক সেই সময় একটি ছেলে ইনাকে এসে বলে, অনেকগুলো গুন্ডা হেওয়ানের কাছ থেকে টাকা নেওয়ার জন্য এসেছিল। সে হেওয়ানকে কল করা শুরু করে, কিন্তু সে তার কল দেখলেও তা ধরে না। তারপর ইনা হেওয়ানকে খোঁজা শুরু করে। অন্যদিকে তেও কিছু একটা ভেবে আবার হেওয়ানের কাছে যাওয়া শুরু করে। ইনা হেওয়ানকে খুঁজে পায় এবং দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তারপর সে হেওয়ানকে কিস করে। এই মুহূর্তে আমরা দেখতে পাই তেও ওইখানে পৌঁছে গেছে, আর এসব দেখে তার খুবই খারাপ লাগে। হেওয়ানও তেওকে দেখে ফেলে, কিন্তু কোনো রিয়াকশন দেয় না। এরপরের দৃশ্যে যখনই তেও নিজের বাড়ির দিকে যাচ্ছিল তখন সে হেওয়ানকে দেখে। হেওয়ান তাকে জানায় যে সে কিছুদিনের জন্য ইনহার বাড়িতে থাকবে। তেও তাকে তা করতে বারণ করে। হেওয়ান বলে, আমি না গেলে কি বা আসে যায়, আমাদের একে অপরের কোনো মূল্য নেই। তেও বলে, তুমি এই কথা কিভাবে বলছো? হেওয়ান বলে, তোমার আচরণ থেকেই সব পরিষ্কার হয়ে যায়। তুমি কি নিশ্চিত যে ভবিষ্যতে তুমি এটা নিয়ে কোনো অনুশোচনা করবে না? আমরা দুজনে নিশ্চিত নই, আর এটাই আমাদের বাস্তবতা।
তেও বলে আমি অনুশোচনা করব না। হেওয়ান তার হাত ছাড়িয়ে দিয়ে বলে কিন্তু আমি অনুশোচনা করব। এতটুকু বলে হেওয়ান সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে তেও বাড়িতে ফিরে, কিন্তু তখনই হেওয়ান তার বাড়ির বাইরে এসে কড়া নাড়ে। ঠিক তখনই তেওর ফোনে ইনহার কল আসে। সে ইনহার কল রিসিভ করে, যার কারণে হেওয়ান সেখান থেকে চলে যায়। এরপর 5 বছর এগিয়ে যায়। আমরা দেখতে পাই প্রসপারিটি কর্পোরেশন সেন্টারের 5ম বার্ষিকী উদযাপন চলছে। সবাই কাঙ্গো গ্রুপের লোকজনের অপেক্ষায়। তখনই আমরা ইনাকে দেখতে পাই। ঠিক তখনই চেয়ারম্যান এবং তার 2 ভাই প্রবেশ করেন। মিটিং রুমে ঢুকে এক কর্মচারীর সঙ্গে দেখা হয়। তেওর প্রফেসরও সেখানে ছিলেন, যিনি এখন কাঙ্গো গ্রুপে কাজ করছেন। কর্মচারী জানায় যে তেও তার ভাষণ লিখে দিয়েছে। তেও নিজের পরিচয় দেয়, জানায় সে গ্লোবাল লিডার ট্রেনিং টিমে কাজ করছে। তেও এবং ইনহা মনে মনে বলে আমাদের খেলা শুরু হয়ে গিয়েছে। এই দৃশ্য দিয়েই এপিসোড 2 শেষ হয়। এপিসোড 2 যেখানে শেষ হয়, এপিসোড 3 সেখান থেকে শুরু হয়। আমরা ইনাকে স্টেজে দাঁড়িয়ে থাকতে দেখি, যে নিজের মনে ভাবছিল যে তার পরিবারের জন্য সে যা কিছু উপভোগ করতে পারেনি, সেই সব কিছু এখন ফিরে পাওয়ার সময় হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা জাংমো এবং অন্যদের দেখি। একই সময় আমরা তেওর প্রফেসর ডংউকে দেখি, যে এখন এই সেন্টারে কাজ করছে। তখন ইঞ্জু তাকে বলে তুমি তো সানজুর লোক ছিলে, তাই না? তাহলে তুমি চেয়ারম্যানের লোক কবে থেকে হলে? তো ডংউ উত্তরে বলে আমি সবসময় চেয়ারম্যানের লোক ছিলাম। ঠিক তখনই তেও ভিতরে আসে। তেওই সেই ব্যক্তি যে আপনার ভাষণ লিখে দিয়েছে, যেটা আপনি স্টেজে বলবেন। তারপর সবাই যখন বেরিয়ে যেতে শুরু করে, তখন চেয়ারম্যান তেওকে থামতে বলে। জংমো তাকে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় আমি কি ধরনের মানুষ? আমি এই প্রশ্নটা করেছি কারণ তুমি ভাষণে আমার সম্পর্কে যা লিখেছ আমি মোটেও তেমন নই। তুমি কি ভাষণে আমার একটি নির্দিষ্ট ইমেজ তৈরি করার চেষ্টা করছো? তুমি কি মনে করো আমি একজন আদর্শ ওনার না? তেও উত্তর দেয় যদি আমার উত্তর আপনার পছন্দ না হয় তাহলে কি আপনি আমাকে চাকরি থেকে বরখাস্ত করবেন? জংমু উত্তর দেয় তোমাকে তো আগেই বরখাস্ত করা হয়েছে, তোমাকে এই জব থেকে বের করা হলো। তারপরও তেও আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয় আপনার ভবিষ্যতে আমাকে প্রয়োজন পড়বে। জংমু জিজ্ঞাসা করে তোমার প্রয়োজন আমার কেন পড়বে? কারণ তুমি সেই যে প্রথম এই সেন্টারের গুরুত্ব বুঝেছিলে এবং ডংউকে এই মিটিং রাখার জন্য বলেছিলে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি তেও ডংউর সাথে দেখা করতে গিয়েছিল এবং বলেছিল আমি যে রিপোর্ট লিখেছি তার মূল্য নেওয়ার জন্য এসেছি। প্রেজেন্টে জংমু বলে যে কাঙ্গো গ্রুপে যা কিছু হচ্ছে সে সব জানে এবং গত বছরেও তেও সেন্টারের মূল্য তেমন বৃদ্ধি করতে পারেনি। জংমু বলে এই সেন্টারের মূল্য 30 ট্রিলিয়ন ওন। তেও বলে শুধু 30 ট্রিলিয়ন, এতে আমার কিছুই আসে যায় না যে আপনারা আমাকে দরকার মনে করেন কি না, কারণ আমি অন্য জায়গায় যেতে পারবো। জংমো বলে আমি জানি তুমি অনেক এক্সপার্ট। সে আরও বলে আমি এটাও জানি যে তুমি তোমার নির্দোষ বাবাকে এক হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছিলে, যদিও সে তোমার মাকে খুন করেনি। আরও বলে যখন কেউ হঠাৎ করে বেশি নজরে আসে তখন সবাই ভাবতে বাধ্য হয় সে কোথা থেকে এসেছে। তেও একটু বিরক্তির সাথে উত্তর দেয় আপনার মনে হয় সে নির্দোষ? আপনি জানেনই না সে আসলে কেমন মানুষ। তেও রেজিগনেশন দেওয়ার ইচ্ছা দেখিয়ে বলে যদি চান আমি আজই পদত্যাগ করতে পারি। জংমু উত্তর দেয় তুমি এমন কিছু নেই যা করতে পারবে না। সে আরও বলে আজ থেকে তুমি তোমার আবেগ আমাকে দেখাবে না। তুমি যদি আমার শত্রুও হও তুমি কিছু আমাকে বুঝাবে না। আমার সাথে কাজ করতে চাইলে তোমাকে তোমার সত্যিকারের চেহারা লুকিয়ে রাখতে হবে। জংমু সেন্টারের বার্ষিকীতে বক্তব্য রাখে এবং বলে অনেকেই বলেন এই সেন্টারে অসংখ্য সম্ভাবনার জায়গা। তো বিস্তারিত ব্যাখ্যা করে বলে কেউ কেউ বলে এটি দরিদ্র এবং দুর্বলদের ধ্বংস করে, কিন্তু এতে কোনো কিছু আসে যায় না। আজকাল অনেক স্টার্টআপ খোলা হয়, আবার অনেক বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা সুযোগ দিচ্ছি এবং যারা নিজেদের প্রমাণ করতে পারে শুধু তারাই কাঙ্গো গ্রুপে টিকে থাকতে পারবে। এখানে জংমো ঠিক সেই কথাগুলো বলেছিল যা তেও তার জন্য লিখে দিয়েছিল। পরের দৃশ্যে তেও ইনহাকে জানায় যে ডংউকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে কারণ সে এখন অপ্রয়োজনীয় হয়ে গেছে। তেও আরও বলে যদি তার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো সে ফিরে আসতে পারবে। তারপর ইনা তেওর কাছে সানজুর বিষয়ে জানতে চায়। তেও বলে সানজু কাঙ্গো গ্রুপের ক্ষমতা পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিতে চায়। এটি কেবল এই সেন্টারের মাধ্যমেই সম্ভব, তাই সে এই সেন্টারকে নিয়ন্ত্রণ করতে চায় যাতে পুরো কাঙ্গো গ্রুপ তার হয়ে যায়।
এরপর জন্ম তেওকে ডাকে, কারণ আজ থেকে তেও তার সহকারী হয়ে গেছে। তেও মনে মনে ভাবে আসল খেলা তো এখনই শুরু হলো। পরবর্তীতে কাহিনী 5 বছর সামনে চলে যায়। আমরা দেখি পুরো পরিবার জন্মর সাথে দেখা করতে আসে। তখন সেখানে ইঞ্জু বলে, আমি শুনেছি আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। জন্ম উত্তর দেয়, আমার কিছুই হয়নি, আমি পুরোপুরি ঠিক আছি। তখন সেখানে ইঞ্জুর সন্দেহ তেওর প্রতি হয়। তেও বাইরে বেরিয়ে যায়। যাওয়ার সময় ইঞ্জু বলে, যখনই আমি তেওর দিকে তাকাই আমার গলা ব্যথা অনুভব হয়। তখন সেখানে ইঞ্জুর ওয়াইফ বলে, তেও এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী চিফ সেক্রেটারি। সানজু বলে, গত 5 বছরে সে কোনো সমস্যা তৈরি করেনি, তাই বাবা তার উপর খুবই খুশি। কিন্তু ইঞ্জু সন্দেহ করে, সমস্যা হলো তেও জন্মর খুব কাছের হয়ে গিয়েছে। যদি সে কিছু করার চেষ্টা করে তাহলে আমাদের ধ্বংস করে দিতে পারবে। তখন গুমস ইঞ্জুর ওয়াইফকে বলে, তোমার উচিত তোমার হাজব্যান্ডকে বুঝানো কোথায় কি বলা উচিত এবং কখন চুপ থাকা উচিত। ইঞ্জু রেগে গিয়ে বলে, আপনি কি আমার স্ত্রীকে শেখাচ্ছেন কিভাবে আমাকে হেল্প করতে হবে, অথচ আপনি নিজেই জানেন না কিভাবে আপনার হাজব্যান্ডকে হেল্প করবেন। এটি শুনে সানজু রেগে গিয়ে বলে, তুমি আমার মায়ের সঙ্গে এভাবে কথা বললে কেমন করে। এরপর তারা নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে পড়ে। তেও চেয়ারম্যান মানে জন্মর সাথে দেখা করতে আসে। সে এক রাজনৈতিক নেতা সানসুর ব্যাপারে আলোচনা করে। তেও জানায়, সানসু আমাকে বলেছে আপনার যে ফলাফল প্রয়োজন তা পেতে কোনো সমস্যা হবে না। জন্ম বলে, যখনই সানসু পার্টির নেতা হবে তখনই আমরা তার প্রেসিডেন্সির জন্য কাজ শুরু করব। তখন আমরা ফ্ল্যাশব্যাকে 1 বছর আগের প্ল্যান দেখি। 1 বছর আগে জন্ম বলেছিল, আমি পশ্চিম উপকূলে বিশাল একটি শহর তৈরি করতে চাই যা কাঙ্গো সিটির চেয়েও বড় হবে। তখন তেও বলে, প্রসপারিটি সেন্টার আপনার স্বপ্ন বাস্তবায়ন করবে। পরবর্তী সিনে আমরা ইনাকে দেখি, যে এক ব্যক্তির প্রেজেন্টেশন দেখছিল, কিন্তু ওই ব্যক্তি নিজেই বুঝতে পারছিল না সে কি বলছিল। এসব দেখে ইনা রেগে যায় এবং বলে, তোমার জানা উচিত তুমি কি বলছো। অন্যদিকে আমরা সাংজুকে দেখি, যে এক রাজনৈতিক নেতার সাথে দেখা করে যার নাম সাংডং। তারা একসঙ্গে গান শুট করছিল আর সেখানে একটি ক্যামেরা ছিল। কেউ একজন সেই ক্যামেরা হ্যাক করে তাদের উপর নজর রাখছিল। আমরা দেখি সে সমস্ত ভিডিও ডাউনলোড করে তেওকে পাঠায়, অর্থাৎ সেই লোকটি তেওর হয়ে কাজ করছিল। এরপর তেও ইনা ও হেওয়ানকে সেই ভিডিওগুলো দেখায় এবং বলে 5 দিনের মধ্যে একটি রাজনৈতিক পার্টি কনফারেন্স হবে যেখানে এক ব্যক্তি চেয়ারম্যানের বিরুদ্ধে দাঁড়াতে পারে, আর এই ব্যক্তি হলো সাংডং, যে সানজুর সঙ্গে কাজ করছে, অর্থাৎ পুরো পরিকল্পনা সানজুর করা। তেও আরও বলে, যদি সাংডং নেতা হয়ে যায় তাহলে রয়্যাল রোড প্রকল্পের উপর আক্রমণ হতে পারে, কারণ চেয়ারম্যান চেয়েছিল সানসু রাজনৈতিক নেতা হোক। ঠিক সেই সময় হেওয়ান জানতে পারে ব্লু হাউস কনসার্টের প্রথম অতিথি ছিল সানজু, অর্থাৎ সাংডং সানজুকে সম্মান জানাতে চাইছিল। তেও বলে এটি সানজুরই অনুরোধ ছিল এবং এর বদলে সে সাংডংকে পার্টির নেতা বানানোর পরিকল্পনা করেছে। এরপর আমরা দেখি পার্টি কনফারেন্স সংগঠিত হয় এবং সাংডং বিজয়ী হয় এবং পার্টির নেতা হয়ে যায়। আর জন্ম যখন এটি জানতে পারে সে অনেকটা রেগে যায়। সে বলে সাংডং কিভাবে সানসুকে হারালো। জন্ম বুঝতে পারে যে সাংডং কঙ্গো গ্রুপকে ধ্বংস করার পরিকল্পনায় লিপ্ত। জন্ম তেওকে দায়িত্ব দেয় যে সে জানতে চায় এইসব কিছুর পিছনে কে রয়েছে। পরবর্তী সিনে আমরা দেখি হেওয়ান তেওকে জিজ্ঞাসা করে, যদি চেয়ারম্যান জানতে পারে যে তুমি আগেই জানতে যে সাংডং পার্টির নেতা হবে তাহলে সে তোমার সঙ্গে কি করবে। তেও উত্তর দেয়, শুধু আমি একা জানতাম না, আমরা 3 জনই জানতাম। হেওয়ান বলে, আমি চাই এর থেকে দূরে থাকতে, কারণ এই মুহূর্তে আমার চেয়ারম্যানের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তারপর তেও তাকে জিজ্ঞাসা করে, তো ইনাকে বিয়ে কবে করছো। হেওয়ান উত্তর দেয়, আমি ওকে বলেছি যে আমি এখন প্রস্তুত নই। তারপর তেও বলে, আমাদের যত সম্ভব তাড়াতাড়ি সানজুকে ধরতে হবে, কারণ চেয়ারম্যান রয়্যাল রোড প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছে, এমনকি তিনি ইতিমধ্যে জায়গাও কিনে নিয়েছেন। হেওয়ান বলে, তুমি চিন্তা করো না, আমি কোনো প্রমাণ খুঁজে বের করব। পরবর্তী সিনে হেওয়ান একটি পার্টি অফিসে আসে যেখানে সে কাজ করত।
সেখানে সে একজন ব্যক্তির সাথে কথা বলে, যে তাকে বলে সে তাকে মোটেও পছন্দ করে না, কারণ সে সহজেই মানুষের মন পড়তে পারে। কিন্তু হেওয়ানের ক্ষেত্রে সে হেওয়ানকে পড়তে পারে না, সে বুঝতে পারে না হেওয়ানের মধ্যে কি চলছে, তাই সে হেওয়ানকে কোনো তথ্য দিতে নারাজ। হেওয়ান এখানে তথ্য নেওয়ার জন্য এসেছিল, কিন্তু সে ব্যর্থ হয়। ওই ব্যক্তি তাকে একটি কনফারেন্সে আফটার পার্টিতে যোগ দিতে বলে, কিন্তু হেওয়ান তাকে সরাসরি মানা করে দেয়। পরবর্তী সিনে আমরা হিজুকে দেখি, যাকে ইঞ্জুর ওয়াইফ বলে। তোমার মা তোমার বিয়ে ঠিক করে দিয়েছেন ইউচেন নামে এক ব্যক্তির সঙ্গে। ইউচেনের নাম শুনে হিজু রেগে যায় এবং সরাসরি তার মায়ের কাছে যায়। সে চিৎকার করে বলে, আপনি কিভাবে আমার বিয়ে ঠিক করার চেষ্টা করলেন, তাও আবার ইউচেনের সঙ্গে? আপনি জানেন না সে কতটা খারাপ মানুষ, ও একজন নিম্ন স্তরের লোক। আর আমি এই বিয়েতে রাজি না, জোর করে এই বিয়ে আমাকে করাতে পারবেন না। তার মা উত্তর দেয়, আমাদের পরিবারের সবার বিয়েই এমনভাবে হয়েছে। হিজু রেগে গিয়ে বলে, তাই তো আপনারা সবাই দুঃখী। এরপর সে হুমকি দেয়, যদি আমাকে জোর করা হয় তাহলে আমি নিজের জীবন শেষ করে দেব। তারপর সে বাইরে এসে তেওকে ফোন করতে চায়, কিন্তু শেষ পর্যন্ত ফোন করতে পারে না। এরপর একটি হোটেলের সিন দেখানো হয়, যেখানে হেওয়ান উপস্থিত ছিল। সেখানে রাজনৈতিক দলের সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিল। হঠাৎ দেখা যায় সেখানে একটি রেকর্ডার বসানো ছিল। হেওয়ান দূর থেকে তাদের গোপন কথাগুলো শুনছিল। তারপর হেওয়ান বাইরে এসে ওই মহিলাকে টাকা দেয় এবং তেওকে কল করে ইনার বাড়িতে আসতে বলে। তারপর সে বলে সানজুং ডংকোকে সামনে রেখে ফ্রন্টম্যান হিসাবে কাজে লাগাতে চায়। এটি করে সে পরিষদের নির্বাচন নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ চেষ্টা করবে। তারা দুজন মিলে রয়্যাল রোড প্রজেক্ট ধ্বংস করবে। তারপর তারা প্রসপারিটি সেন্টারকে কাঙ্গো গ্রুপ থেকে আলাদা করার চেষ্টা করবে। ইনা বলে সে সেন্টারটি চুরি করার চেষ্টা করছে, কারণ সেন্টারটি কাঙ্গো গ্রুপের প্রধান অংশ। তখন তেও বলে, আমার উপর বিশ্বাস রাখো, সানজু যা কিছু পেতে চায় তা পাবে না যতক্ষণ পর্যন্ত আমি এখানে আছি। এর পরবর্তী দৃশ্যে আমরা সেই হ্যাকারকে দেখি যে তেওর জন্য কাজ করছিল। সে তেওকে কিছু ছবি দেয় যেখানে সেভ আফ্রিকা ফাউন্ডেশনের নাম ছিল। এটি একটি সংগঠন ছিল যা জেংনুক নামে এক লোক দ্বারা প্রতিষ্ঠিত। তারপর আমরা গুমসকে দেখি, যে কাঙ্গো হাসপাতালে ডাক্তারের সাথে দেখা করতে এসেছিল। ডাক্তার বলেন চেয়ারম্যানের শুধু রক্তচাপের সমস্যা আছে, আর কিছুই না। তিনি শারীরিকভাবে পুরোপুরি ফিট। গুমস তাকে কিছু করার জন্য বলছিল, কিন্তু ডাক্তার তাতে রাজি হচ্ছিলেন না। তখন গুমস তাকে হুমকি দেয়। সে বলে, আমি তোমার ছেলের ব্যাপারে জানি, যে একজন মাদকাসক্ত এবং কয়েকদিন আগে রিহাবে ভর্তি হয়েছে। এই কথা শুনে ডাক্তার তার প্লেনে রাজি হয়ে যায়। এর পরবর্তী দৃশ্যে আমরা তেওকে দেখি, যে জংমোকে একটি ফাইল দেয় এবং বলে, আমার কাছে শিওর তথ্য আছে এই ভিলাটি সংডং এর মেয়ের নামে কেনা হয়েছে এবং সেখানে $5 মিলিয়ন নগদ আমানত রাখা হয়েছে। জংমো জিজ্ঞাসা করে এটা কার কাজ। তেও জানায় এটি সেভ আফ্রিকা অর্গানাইজেশনের কাজ। সে বলে, এর মানে এর পিছনে জংনক ফাউন্ডেশন আছে, অর্থাৎ এই সব কিছু গুমসের কাজ। যে সেন্টার পাবে সে কাঙ্গো গ্রুপের নিয়ন্ত্রণ পাবে এবং অবশেষে সেন্টারটি সাংজুর নামে হয়ে যাবে। এরপর তেও ইউজিনের নাম বলে, যে আসলে জংমের অ্যান্টনি ছিল। ফ্ল্যাশব্যাক দৃশ্যে আমরা দেখি ইউজিন সাংজুর সঙ্গে দেখা করতে এসেছিল। সাংজু তাকে নিজের দলে আনার চেষ্টা করে। সে বলে, আমাকে মিল্টনের সব তথ্য জানতে হবে যা 10 বছর আগে ঘটেছিল। কিন্তু ইউজিন রাজি হয় না। সে বলে, যদি চেয়ারম্যান জানতে পারেন তাহলে আমি বড় সমস্যায় পড়ে যাব। সঞ্জু বলে, তুমি কতদিন চেয়ারম্যানের জন্য কাজ করবে? অবশ্যই তোমার জায়গা তেওকে দিতে চাচ্ছেন, কিন্তু তাও সে রাজি হচ্ছিল না। তখন সঞ্জু বলে, মিল্টনের বদলে আমি তোমাকে তোমার নিজের একটি গ্লোবাল ফার্ম দেব, যার মালিক তুমি নিজেই থাকবে। এটি শুনে সে রাজি হয়ে যায়। এরপরের দৃশ্যে যখন সঞ্জু ঘুমিয়েছিল, তখন সেই ছেলে তার ফোন হ্যাক করে। তারপর যা কিছু সে তার ফোনে করছিল সেই ছেলে সব তার কম্পিউটারে দেখতে পাচ্ছিল। ইউজিন সঞ্জুকে মেসেজ করে বলে, আমি তোমার সাথে চুক্তি করতে প্রস্তুত, কিন্তু তোমাকে তোমার কথা রাখতে হবে। সঞ্জু মনে মনে বলে, তুমি কত বড় বোকা। তোমার কি সত্যি মনে হয় আমি আমার কথা রাখবো? আমি তো এমনিই বলেছিলাম। এরপর সেসব চ্যাট তেওর কাছে পাঠিয়ে দেয়। যা কিছু তারা কথা বলেছিল, এখন সঞ্জুর কাছে মিল্টনের সমস্ত তথ্য ছিল এবং অন্যদিকে তেও সবকিছু দেখে বুঝে যায়। সে বুঝতে পারে যে মিল্টনের আসল মালিক চেয়ারম্যান জংমো ছাড়া আর কেউ নয়। তারপর সে জংমোকে বলে, আমি জানি যে আপনি মিল্টনের মালিক।
জংমো তাকে বলে তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? সে বলে আমি শুধু বলার চেষ্টা করছি যে মিল্টন ফার্মের যে উদ্দেশ্য তা মোটেও শক্ত না। মিল্টনের কিছু অংশ আপনার দুর্বলতা হতে পারে। আমার মনে হয় সাংজু আপনার এই দুর্বলতার বিষয়ে জেনে গেছে। এরপর সে তাকে একটি ছবি দেখায় যেখানে সঞ্জু ইউজেনের সাথে দেখা করছিল। এটি দেখে জংমো খুব রেগে যায়। সে বুঝতে পারে যে ইউজিন তার সাথে ধোঁকা করেছে। এরপর জংমো সবাইকে ডাক দেয়। সেই সঙ্গে সেখানে ইউজিনও ছিল। সে বলে আমরা সেন্টারটি পুনরায় নিয়োগ করতে যাচ্ছি। যদি কোনো আইনি সমস্যা হয় তবে তোমাকেই তা সামলাতে হবে। এরপর তেও সবাইকে বলে এখানকার কোনো ডেটা যেন ফাঁস না হয়, তাই তোমরা সবাই তোমাদের ফোন জমা দাও। সে সবার ফোন নিয়ে নেয়। ইউজিন খুবই রেগে যায় এবং তার ফোন ফেরত চাইছিল। ঠিক সেই সময় সে বাইরে বেরিয়ে আসে। তখন তেও এসে বলে যদি তোমার ফোন চাই তবে তুমি তোমার ফোন ব্যবহার করতে পারো। এরপরের দৃশ্যে সঞ্জু গুমসকে জানায় বাবা সেন্টারটি ফেরত নেওয়ার চেষ্টা করছেন। এখন সেন্টারটি চেয়ারম্যানের কর্তৃত্বের অধীনে আসবে। কিছুক্ষণ আগে ইউজিন আমাকে ফোন করে এইসব কথা জানিয়েছে। গুমস বলে সঠিক সময় এসেছে। আমি সবাইকে দেখে দিব কাঙ্গো গ্রুপ জংমের নয়। এরপর একটি মিটিং দেখানো হয় যেখানে জংমো সবাইকে ডেকেছিল। সেখানে সঞ্জুকে জংমো বলে কাঙ্গো সিকিউরিটি খুবই খারাপ অবস্থায় আছে, তাই আজ থেকে তুমি কাঙ্গো সিকিউরিটি পরিচালনা করবে। আমি কাঙ্গো সিকিউরিটি তোমার নামে করে দিচ্ছি। এটি শুনে সঞ্জু খুব রেগে যায়। এরপর জংমো জানায় এই প্রসপারিটি সেন্টার চেয়ারম্যান কর্তৃপক্ষের অধীনে থাকবে, অর্থাৎ সঞ্জুর হাত থেকে সেন্টারটি চলে গিয়েছে। তাছাড়াও জংমো বলে যে এই সেন্টারের ডিরেক্টর হিসাবে আমি আবার ডংমুকে নিয়োগ দিচ্ছি। এটি শুনে তেও খুব বেশি খুশি হয়ে যায়। এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে তেও ডংমুর সাথে দেখা করতে যায়। সে বলে সঞ্জু তোমাকে বের করে দিয়েছে আর আমি তোমাকে ফিরিয়ে আনতে এসেছি। তেও বলে আমি চাই তুমি সঞ্জুর বিরুদ্ধে তোমার সমস্ত রাগ উগরে দাও। প্রেজেন্টে আমরা সঞ্জুকে দেখি যে রাগে পাগল হয়ে গিয়েছিল, কারণ তার হাত থেকে সেন্টারটি চলে গিয়েছিল। এরপর একটি দৃশ্য দেখানো হয় যেখানে প্রচুর অনুসন্ধানকারী কর্মী কাঙ্গো গ্রুপের অফিসে হানা দিচ্ছিল। এখান থেকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে একজন ব্যক্তি অনুসন্ধানকারীদের জানায় আমার কাছে একটি অ্যানোনিমাস মেইল এসেছে এবং সেই মেইলে জংমের বিরুদ্ধে অনেক তথ্য ছিল। অন্যদিকে জংমো রেগে যায় এবং গুমসুমকে বলে আমার সাথে এমন করার সাহস হলো কিভাবে? তুমি এখানে এসেছো মিথ্যা বলছো এবং আমার সাথে একটি ডিল করার চেষ্টা করছো। গুমসু বলে তোমার মনে হচ্ছে এগুলো মিথ্যে, আমি এগুলো করিনি। জংমো বলে আমি তোমাকে বিশ্বাস করি না। গুমসু বলে তোমার যা ইচ্ছা তাই করো। তারপর জংমো কিছু বলার আগেই হঠাৎ করে নিচে পড়ে যায়। অন্যদিকে অনুসন্ধানকারী দল পুরো অফিসে হানা দিয়ে সবকিছু পরীক্ষা করছিল। জংমু তার ওষুধ নিতে চেষ্টা করছিল কিন্তু সে ঠিক মতো শ্বাসও নিতে পারছিল না। জংমুর যখন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ঠিক সেই সময় গুমস তার সামনে আসে কিন্তু সে জংমুকে সাহায্য করে না। কিছুক্ষণ পর তেও ঘরে ঢুকে এবং তারা দুজন একে অপরের দিকে তাকায়। এই দৃশ্যের মধ্যে দিয়েই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোড 4 এর শুরুতেই আমরা দেখি উমসুম লকার থেকে একটি পেনড্রাইভ বের করে জংমোর কাছে নিয়ে আসে। জংমো তাকে বলে তুমি আমার অনুমতি ছাড়া ভিতরে কিভাবে এলে? উমসুম জবাব দেয় ভুলে গেছো কি ইউএফ টাওয়ার আমার পরিবার ছাড়া অস্তিত্বহীন। যে সেন্টারটি তুমি সঞ্জু থেকে নিয়েছ সেটি তাকে ফিরিয়ে দাও। তখন জংমো তাকে বলে এই সেন্টার কি সঞ্জুর হাতিয়ার? তারপর সে বলে আমি জানি তুমি এই সেন্টার ব্যবহার করে কাঙ্গো গ্রুপকে নিয়ন্ত্রণ করতে চাও, কিন্তু যদি তা করতে হয় তবে ভালোভাবে করো। তবে তুমি কি জেং ফাউন্ডেশনকে আমার বিরুদ্ধে ব্যবহার করছো? আমার তো আগেই বুঝতে পারা উচিত ছিল যখন তুমি সাংডংকে আমার বিরুদ্ধে ব্যবহার করেছিলে। ইয়মসু বলে তুমি এক দানব। জাংমো জবাব দেয় তাহলে তুমি কি কোনো পরী? তুমিও আমার মতোই। ইয়ামসু বলে যেহেতু তুমি সবকিছু জেনেই গিয়েছ তাহলে সাংজুকে তার সেন্টার ফিরিয়ে দাও। জাংমো বলে তাহলে কি তুমি আমার শত্রু হতে চাও? ইয়মসো বলে আমি তো সবসময় তোমার শত্রু ছিলাম। এরপর সে তার কাছে থাকা ইউএসবি দেখিয়ে বলে এর মধ্যে সমস্ত প্রমাণ রয়েছে কিভাবে তুমি মিল্টন পেয়েছ এবং এখান পর্যন্ত এসেছো। জংমো কোনো কিছু বলে ওঠার আগেই তার শরীর খারাপ হতে শুরু করে, কিন্তু উমসু চুপ থাকার নামই নিচ্ছিল না। সে বলে আমার সাংডংয়ের সাথে যে সম্পর্ক আছে সেটি তুমি কখনো প্রকাশ করতে পারবে না, কারণ তুমি কাঙ্গো গ্রুপের ইমেজের ব্যাপারে অনেক বেশি চিন্তিত, কিন্তু আমি নই। ইয়মসো আরও অ্যাড করে বলে
আমি আমার ছেলের জন্য যে কোনো সীমা অতিক্রম করব। ঠিক তখনই ইয়মসোর কাছে একটি কল আসে। তারপর সে জাংমোকে বলে, আমি তো নিজেই তোমাকে ধ্বংস করতে চেয়েছিলাম, কিন্তু এখন জানতে পারলাম যে আমার মতো আরেকজন এখানে আছে যে তোমাকে ধ্বংস করতে চায়। অন্যদিকে আমরা দেখি প্রসিকিউটর তাদের অফিসে হানা দিয়েছে এবং তারা সমস্ত তথ্য সংগ্রহ করছে। এটা শুনে জাংমো প্রচুর রেগে যায়। সে চিৎকার করে বলে, তোমার সাহস কিভাবে হলো আমার সঙ্গে এসব করার? আমি জানি এটা তোমারই কাজ। ইয়মসো উত্তর দেয়, আমি কিছুই করিনি। যদি বিশ্বাস না করতে চাও তাহলে করো না। এরপর জাংমো কিছু বলার আগেই হঠাৎ মাটিতে পড়ে যায়। ইয়মসম এসব কিছু দেখছিল কিন্তু কোনো সাহায্য করার চেষ্টা করে না। অল্প কিছুক্ষণের মধ্যেই তেও সেখানে ঢুকে এবং সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকার জন্য ফোন করে। অন্যদিকে প্রসিকিউটর অফিসার একটি কল পায়। তার ম্যানেজার তাকে নির্দেশ দেয় পুরো অপারেশন বন্ধ করতে। তারপর জানা যায় চেয়ারম্যানের অবস্থা খুবই খারাপ। এদিকে মা ও ছেলে দুইজনেই চেয়ারম্যানের সাথে দেখা করতে আসে। ইয়মসো এমন অভিনয় করছিল যে সে কিছুই জানে না। ঠিক তখনই ফ্যামিলির বাকিরাও সেখানে পৌঁছে যায়। ইয়মসো মিথ্যা কথা বলা শুরু করে। সে বলে, আমি যখন জাংমের সঙ্গে দেখা করতে এসেছিলাম তখন সে পুরোপুরি সুস্থ ছিল। ইয়ামসু জানায় সে কিছুদিন আগে জানতে পেরেছে জংমের হাড়ের অবস্থা বেশি ভালো নয়। এই কথা শুনে ইনজু চিড়চিড়া হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, যদি তুমি এটা আগেই জানতে তাহলে আমাকে বলনি কেন? তার মানে তোমরা তিনজনই এই বিষয়টা জানতে, কিন্তু আমাদের জানানোর কোনো প্রয়োজন মনে করনি। এরপর দুই ভাই নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে পড়ে। ঠিক তখনই তেও এসে জানায়, ডাক্তার বলেছে চেয়ারম্যানকে সম্পূর্ণ বেড রেস্টের প্রয়োজন, তাই আপনাদের সবাইকে এখন এখান থেকে চলে যেতে হবে। পরের দৃশ্যে ইনহা তেওকে দেখা করার জন্য ডাকে। ইনহা তাকে প্রশ্ন করে, তুমি আমাকে বলেছিলে আমি যাতে তোমার উপর বিশ্বাস রাখি। এখনও কি আমার তোমার উপর বিশ্বাস রাখা উচিত, নাকি আমাদের জন্য সবকিছু শেষ হতে চলেছে? তেও উত্তর দেয়, চিন্তা করো না, এখনও সবকিছু নিয়ন্ত্রণে আছে, কিন্তু যদি তুমি কোনো ভুল করো তাহলে আমাদের পুরো প্ল্যান ব্যর্থ হয়ে যাবে। তাই তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে। ঠিক তখনই ইঞ্জু তেওকে দেখা করতে বলে। ইঞ্জু তাকে একটি বাড়ি দেখায় এবং বলে, যদি তুমি চাও তাহলে আজই এখানে চলে আসতে পারো, আমি তোমাকে এই বাড়ি দিতে রাজি আছি। তেও চারপাশ দেখে এবং বলে, এই বাড়িটা খুবই সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছে তুমি যথেষ্ট রিসার্চ করনি। ইঞ্জু তখন বলে, তুমি তো এমন একটি ছোট্ট বাসায় থাকো যা তোমার নিজেরও নয়। এই কথা শুনে তেও প্রশ্ন করে, তুমি কি আমাকে তোমার লোক বানাতে চাচ্ছ? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ঘৃণা করো। ইঞ্জু উত্তর দেয়, আমি তোমাকে ঘৃণা করি না, কিন্তু তুমি অসম্ভব আকর্ষণীয়। তেও আরেকটি প্রশ্ন করে, যদি চেয়ারম্যান মারা যায় তাহলে তুমি কি আমাকে নিতে চাচ্ছ? তারপর সে আরও বলে, কিন্তু চেয়ারম্যান তো এখনও বেঁচে আছেন, আর তুমি যদি সত্যি আমাকে কিছু দিতে চাও তাহলে এই ছোট্ট বাড়ি থেকে আরও বড় কিছু দেওয়া উচিত ছিল। তখন ইঞ্জু বলে, ঠিক আছে, বলো তুমি কি চাও। তেও তাকে বলে, তোমার কাছে যা কিছু আছে যদি তুমি সবকিছু আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমার লোক হতে রাজি। ইঞ্জু অবাক হয়ে বলে, তোমার মাথা ঠিক আছে? তারপর সে তার সেক্রেটারিকে ফোন করে উপরে আসতে বলে। তেও খেয়াল করে যে ইঞ্জুর সেক্রেটারি একটি বেসবল ব্যাট হাতে নিয়ে উপরে আসছে। এরপর আমরা দেখি ইঞ্জু তার সমস্ত রাগ নিজের সেক্রেটারিকে মেরে বের করছে। তারপর সঞ্জু তার সেক্রেটারিকে বলে, কাল থেকে তোমাকে তেওর উপর নজর রাখতে হবে। পরের দৃশ্যে হেওয়ান তেওর সঙ্গে দেখা করতে আসে। হেওয়ান তেওকে বলে, পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু তুমি এত শান্ত কেন? তেও উত্তর দেয়, কখনো কখনো আমারও একটু স্বস্তির প্রয়োজন হয়। তখন হেওয়ান একটু চিন্তিত ফেসের সাথে তাকে বলে, চেয়ারম্যানের অবস্থা ভালো নয়, আর এই সুযোগটা সাংজু কাজে লাগাতে পারে। এমন অবস্থায় আমাদের কি করা উচিত? তেও উত্তর দেয়, আমাদের অপেক্ষা করা উচিত। হেওয়ান হতাশ হয়ে বলে, আমি তোমার কাছ থেকে এই উত্তর আশা করিনি। তোমার কাছে অবশ্যই কোনো সমাধান থাকা উচিত, কারণ তুমি নিজেই বলেছিলে যে আমরা তোমার উপর বিশ্বাস রাখতে পারি। তাহলে এখন তোমার কাছে সব প্রশ্নের উত্তর থাকা উচিত ছিল। তখন তেও বলে, ইনা একমাত্র ব্যক্তি যে আমার কাছ থেকে কিছু অধিকার রাখে। হেওয়ান প্রশ্ন করে, যদি আমিও এমন কেউ হয়ে যাই যে তোমার কাছ থেকে যে কোনো কিছু দাবি করতে পারে, তাহলে তুমি কি করবে? তেও একটু হতভম্ব হয়ে বলে, তুমি কি বলতে চাও? তোমার উদ্দেশ্য তো ছিল শুধু ইনার সাথে বিয়ে করা, নাকি তুমি তার চেয়েও বড় কিছু করার পরিকল্পনা করছো? হেওয়ান ঠান্ডা গলায় উত্তর দেয়, তুমি কি এখন আমার পার্সোনাল লাইফে ঢুকার চেষ্টা করছো? তেও বলে, তোমার লক্ষ্য যাই হোক না কেন, তোমার রাগ করা উচিত নয়, আর সবসময় তোমার বুদ্ধি ব্যবহার করা উচিত, যাতে তুমি নিজেই এই ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারো।
কিছুক্ষণ পর তেও চেয়ারম্যানের কাছে যায় এবং দেখে তিনি পুরোপুরি সুস্থ আছেন। জাংমো তাকে জিজ্ঞাসা করে, আমি কি তোমার উপর বিশ্বাস রাখতে পারি? তেও উত্তর দেয়, আপনি আমার দুর্বলতাগুলো সম্পর্কে জানেন। যদি আমি প্রতারণা করি তাহলে আপনি সেগুলো এক্সপোজ করে দিবেন। তখন জংমো জিজ্ঞাসা করে, যদি তুমি সফল হও তাহলে কি চাও? তুমি কখনোই আমার কাছ থেকে কোনো পুরস্কার চাওনি। তেও বলে, এখন থেকে আমি আপনার কাছ থেকে পুরস্কার চাইব। জংমো হাসতে হাসতে বলে, কখনো কখনো আমার মনে হয় আমি তোমাকে বেছে নেইনি, বরং তুমি আমাকে বেছে নিয়েছ। যদি এটা সত্যি হয় তাহলে তুমি আমাকে এর কারণ জানাও। তেও উত্তর দেয়, আমি আপনাকে নির্বাচন করিনি, বরং আমি আমার বিচার বিবেচনার ভিত্তিতে আমার ভবিষ্যৎকে নির্বাচন করেছি। এরপর এখান থেকে একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় জংমো জানতে পারে তার ছেলে সানজু ইউজিনের সাথে মিলিত হয়ে ষড়যন্ত্র করছে। তখন জাংমো আদেশ দেয় সানজুকে ডাকার জন্য। তেও জিজ্ঞাসা করে, আপনি কি সানজুকে শাস্তি দেবেন? কিভাবে তাকে শাস্তি দেবেন? তার পদাবনতি করবেন নাকি তার টাকা কেটে নেবেন? জাংমো রেগে গিয়ে বলে, আমার ছেলের অপমান করার তোমার সাহস কিভাবে হলো? এর জন্য আমি তোমাকে ক্ষমা করব না। তেও উত্তর দেয়, আপনি হয়তো এখন তাকে ক্ষমা করে দেবেন, কিন্তু পরে কি করবেন? সে আবার এমন কিছু করার চেষ্টা করবে। এরপর তেও বলে, আমাদেরকে সানজুকে থামাতে হবে এবং তার জন্য আমাদের প্রথম অ্যাকশন নিতেই হবে। আমাদের এমন কিছু করতে হবে যাতে সে দ্বিতীয় সুযোগ না পায়। সে আরও বলে, আমি আপনার বিরুদ্ধে একটি গোপন অভিযোগ দায়ের করব, একটি অ্যানোনিমাস সোর্স থেকে। সে বিস্তারিত বলে, যদি আমরা এটি করি তাহলে সানজু আবার কোনো সমস্যা তৈরি করার সম্পর্কে চিন্তা করবে না। এরপর সে জংমোকে প্রসিকিউটরের একটি ছবি দেখায় এবং ব্যাখ্যা করে, এই ব্যক্তি একসময় একজন পুলিশ অফিসার ছিল এবং তার কোনো বড় ধরনের সংযোগ না থাকার কারণে সে কোনো পদোন্নতি করতে পারেনি, তাই সে পদোন্নতি করার জন্য মরিয়া হয়ে রয়েছে। এরপর সে বলে, আমাদের অভিনয় করতে হবে যেন আমরা কিছুই জানি না, মানে আমরা বুঝতে পারি অফিসে প্রসিকিউটরের হানা দেওয়া এবং জংমের শারীরিক অবস্থা খারাপ হওয়া সবকিছুই পরিকল্পনার একটি অংশ ছিল, যা মূলত তেও করেছিল। জংমো জিজ্ঞাসা করে, তুমি যা করছো এতে সবচেয়ে বেশি লাভ কার হবে, তোমার নাকি আমার? তেও উত্তর দেয়, না আপনার না আমার, এতে সবচেয়ে বেশি লাভ হবে রয়্যাল রোড প্রকল্পের। জংমো তাকে জিজ্ঞাসা করে, তুমি এই সব কিছুর মধ্যে কি চাও? তেও বলে, যখন আমি সবচেয়ে বড় ঝামেলার মধ্যে পড়ব তখন আপনাকে আমার সাহায্য করতে হবে। তারপর জংমো বলে, তোমার প্ল্যানের সর্বশেষ ধাপ আনো, যেটা তুমি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছ। তো সে বলে, শেষ ধাপ হলো ইনহা, আমাদের পাজলের শেষ অংশ, আপনার 3 নাম্বার সন্তান। সে ব্যাখ্যা করে, কাউকে তো বলির পাঠা হতেই হবে, কাউকে আপনার জন্য শয়তান হয়ে উঠতেই হবে। আমি জানি আপনিও এমন একজন মানুষের জন্য মরিয়া যাকে আপনি ব্যবহার করতে পারবেন। তেও আরও বলে, ইনা এই কাজ করতে পারবে, কিন্তু আপনার বাকি 2 ছেলে পারবে না। আপনি তাকে ব্যবহার করতে পারেন, কাজ শেষ হলে তাকে ফেলে দিতে পারবেন। জংমো তার কথা মেনে নেয় এবং বলে, ইনা যেন ভবিষ্যতে কাঙ্গো গ্রুপের জন্য লুবি হয়ে না উঠে। এরপর সে নির্দেশ দেয়, একটি চুক্তি তৈরি করো এবং তাতে সব নিয়ম স্পষ্টভাবে উল্লেখ করো। পরবর্তী সিনে আমরা সবাইকে একসাথে দেখি, যেখানে ডংকুকও ছিল। ডংকুক তেওকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চাও নাকি চেয়ারম্যান আমাকে চায়? তেও উত্তর দেয়, তাতে কি বা আসে যায়? ডংকু বলে, আমার কাছে এটা গুরুত্বপূর্ণ, কারণ আমি কেবল একটা কুকুর হতে চাই না, আমি সত্যিকারের একজন মালিক হতে চাই। প্রেজেন্ট সময়ে তেও ডংকুকের দিকে তাকিয়ে বলে, এই কুকুর তার একটি নতুন মালিক পেয়েছে। ঠিক তখনই তেওর ফোনে হেওয়ানের কল আসে। হেওয়ান জানায় ইনা কোথাও নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তেও বুঝে ফেলে ইনা কোথায় যেতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই ইনা সৈকতে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই তার মনে পুরানো স্মৃতি ঝলক আসে। সে স্মরণ করে যখন সে খুব ছোট ছিল এবং তার মা মাটিতে পড়েছিল। এমন মনে হচ্ছিল যেন তিনি নিজের জীবন শেষ করে দিয়েছিলেন। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই সানজুকে, যে কিনা হেডকোয়ার্টারে ছিল। তখন উমসু তাকে বলে, তুমি হেডকোয়ার্টারেই থেকো, তুমি কাঙ্গো সিকিউরিটি হেডকোয়ার্টার থেকেই সামলাতে পারবে। তখন ইনজু রেগে এসে সানজুর থেকে জানতে চায়, তুমি হেডকোয়ার্টারে কেন থাকবে? তখন সানজু উত্তর দেয়, আমাদের অফিসে রেড হয়েছে এবং গেটের অবস্থাও খারাপ, কাউকে তো হেডকোয়ার্টারে থাকতে হবে। ইনজু বলে, এ কাজ আমি করতে পারি। সানজু বলে, ঠিক আছে তুমি করো, তবে প্রসিকিউটরের লোকেরা তোমার উপর বিশ্বাস রাখে না, তাই তুমি এই কাজ করতে পারবে না।
অন্যদিকে তেও ইনার কাছে আসে এবং বলে চেয়ারম্যান সম্পূর্ণ সুস্থ, তার কিছুই হয়নি। এটা শোনার সাথে সাথেই ইনা তেওকে মারা শুরু করে এবং বলে তুমি এই কথা আমাকে আগে কেন বলনি। তেও বলে শুনো আমার কথা, আমি কেন তোমার কাছে সত্য লুকালাম। কিন্তু ইনা খুব বেশি রেগেছিল। সে বলে তুমি আমার কাছে মিথ্যা বললে কারণ তোমার আমার উপর বিশ্বাস ছিল না। তুমি ভাবলে আমি সবকিছু নষ্ট করে দেব আর তুমি সবকিছুই নিজে থেকে করতে চাও। তেও বলে তোমার কারণে কিছুই হয়নি, আসলে আমি পরিস্থিতির উপর বিশ্বাস করতে পারছিলাম না। ইনা বলে আমার সঙ্গে এই গেম খেলা বন্ধ করো। তেও বলে আমি তোমার সঙ্গে কোনো গেম খেলছি না, আমি আমার পুরো জীবন তোমার জন্য উৎসর্গ করেছি। যদি আমি তোমাকে এইসব বিষয়ে ইনভলভ করার চেষ্টা করি আর যদি আমি ব্যর্থ হই তাহলে কি করবে? তখন তো সবকিছু শেষ হয়ে যাবে। আর এই সব কিছু শুধু তোমারই জন্য করেছি। আমি তোমাকে কাঙ্গো গ্রুপের চেয়ারম্যান বানাতে চাই আর আমার এখনো কোনো কিছুর দরকার নেই। আমি শুধু এইসব কিছু তোমার জন্য করেছি। তারপর তেও বলে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, চেয়ারম্যান তোমার সঙ্গে দেখা করতে চান। পরবর্তী দৃশ্যে আমরা হিঞ্জুকে দেখি, যে সেই ছেলে ইয়নচেনের সঙ্গে দেখা করতে এসেছিল, যার সঙ্গে তার মা তার বিয়ে ঠিক করেছিলেন। হিঞ্জু সেই ছেলেটিকে বলে আমার তোমার সঙ্গে বিয়ে করার কোনো আগ্রহই নেই, তাই এটা তোমার মাথা থেকে বের করে দেওয়া উচিত। ইউচন বলে এই সব কিছু আমাদের প্যারেন্টস ঠিক করেছেন। তখন হিঞ্জু বলে তাহলে তুমি তোমার মা বাবাকেই বিয়ে করে নাও। হিঞ্জু চলে যাওয়া মাত্রই ইয়নচন তার মাকে ফোন করে এবং সে বলে আমি হিজুকে ডেট করতে রাজি আছি। এরপর হিঞ্জু তেওর সাথে দেখা করতে যায়। তেও তাকে জিজ্ঞাসা করে তুমি আসলে কি করতে চাচ্ছ? হিঞ্জু বলে কমপক্ষে তুমি এমনটা দেখানোর অভিনয় তো করতে পারো যে তুমি আমাকে চেনো। তারপর সে বলে আমি যাই করি না কেন তুমি কখনোই আমাকে সিরিয়াসলি নিও না। কিন্তু তেও কিছুই বলে না। তারপর হিঞ্জু তার হাই হিলগুলো খুলে তেওর গাড়ির উপরে আঘাত করা শুরু করে। সে বলে আমি সারা রাত ধরে এটি করতে পারি। এরপর সে বলে আমি আমার বাবা মাকে বলে দেব যে আমি শুধু তোমাকেই বিয়ে করতে চাই। তখন তেও বলে ঠিক আছে আমরা বিয়ে করে নেই, কিন্তু তারপর কি হবে? তুমি কি ভাবছো? তোমার মা বাবা রাজি হয়ে যাবেন, তারপর আমার কি হবে? আমার সঙ্গে কেমন ব্যবহার করা হবে? হিঞ্জু বলে তোমাকে আমি প্রোটেক্ট করব। তেও বলে এটা তোমার কাজ নয়, তোমার কাজ নিজেকে প্রোটেক্ট করা। হিঞ্জু জিজ্ঞাসা করে তোমাকে ভালোবাসি, এটা কি আমার অপরাধ? আমি কি একটা সুন্দর জীবনযাপনের স্বপ্ন দেখতে পারি না, যেখানে আমরা দুইজন চিরকাল সুখে থাকব? তেও বলে যদি এটা জোর করে করা হয় তাহলে এটা এক ধরনের অপরাধ। আর তুমি আমাকে তোমার ফ্যান্টাস্টির মধ্যে জোর করে ঢুকে দিতে পারো না। তুমি যদি তোমার জীবন নষ্ট করতে চাও করো, কিন্তু আমি বদলাবো না। পরবর্তী সিনে আমরা দেখি উমসুম একটি মিটিং ডাকে। সে সবাইকে জানায় যতক্ষণ না চেয়ারম্যান এখানে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি তার সমস্ত দায়িত্ব পালন করব। কিন্তু আমার অনেক সীমাবদ্ধতা আছে, যার কারণে আমি এই দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবো না। এই কারণেই কাঙ্গোকে একজন যোগ্য নেতার দরকার, তাই আমি এই দায়িত্বের জন্য সংজুকে মনোনীত করতে চাই। অন্যদিকে আমরা সেই হ্যাকারকে দেখি যে কাঙ্গো সিকিউরিটির ওয়েবসাইট হ্যাক করেছিল। সে এমন কিছু করে যে কাঙ্গো সিকিউরিটির অনেক শেয়ার আপনা আপনি বিক্রি হয়ে যায়, যার ফলে তাদের স্টক প্রাইস একদম নিচে নেমে যায় এবং কাঙ্গো সিকিউরিটি সংজুম নামে ছিল। অন্যদিকে ইয়ংসো চেয়ারম্যানকে বলছিল তুমি আরাম করো, সংজু কোম্পানিকে সামলে নেবে। ঠিক তখনই সংজুর কাছে একটি ফোন কল আসে, যেখানে সে কাঙ্গো সিকিউরিটির সংবাদ জানতে পারে। সাংজু কিছু বুঝতে পারছিল না যে এটা হঠাৎ করে কিভাবে হলো। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট জানায় যে প্রসিকিউশন থেকে কিছু লোক এসেছে। এরপর আমরা তেও ও চেয়ারম্যানকে দেখি। তেও তাদের জানায় তারা একটি আইন লঙ্ঘন করেছে, যার কারণে প্রসিকিউশনের সামনে থেকে বাঁচার কোনো উপায় নেই। এরপর আমরা চেয়ারম্যান এবং ইনাকে দেখি। চেয়ারম্যান বলেন আমি জানি যে এইসব ঘটনার পিছনে তুমিই আছো। ইনা বলে আমি কাঙ্গো গ্রুপের ইমেজ নষ্ট করার চেষ্টা করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিন। চেয়ারম্যান বলে তুমি কিছুই নষ্ট করোনি, বরং তুমি কাঙ্গো গ্রুপকে রক্ষা করেছ। তিনি জিজ্ঞাসা করলেন তুমি এটা করলে কেন? ইনা বলে এই প্রথমবার আমরা সামনাসামনি দেখা করেছি আর আমি খালি হাতে আসতে পারি না। চেয়ারম্যান বলেন তার মানে এটি আমার জন্য একটি উপহার, মানে তুমি নিশ্চয়ই বদলে কিছু চাইছো। ইনা বলে যদি আমি আপনাকে বাঁচিয়ে থাকি তাহলে আপনাকে আমাকে অফিসিয়ালি কাঙ্গো গ্রুপের সদস্য ঘোষণা করতে হবে। সবাইকে জানাতে হবে যে আমি আপনার তৃতীয় ছেলে। এটা শুনে জন্ম হেসে উঠে। সে বলে যদি তুমি আমার ছেলের উপাধি পেয়ে যাও তাহলে তার সাথে অনেক মূল্যও আসবে। ইনা বলে আমার কোনো মূল্য চাই না,
আমি জানি আপনার ছেলে হওয়া শুধু একটা লেভেল মাত্র। আমি শুধু চাই যে পুরো বিশ্ব জানুক আমি আপনার সন্তান। তারপর জন্ম তাকে একটি কন্ট্রাক্ট সাইন করতে বলে, যা মূলত তাকে কাঙ্গো গ্রুপের উত্তরাধিকার হিসাবে স্বীকৃতি দেওয়ার চুক্তি। চুক্তি ছিল মূলত উত্তরাধিকার হওয়ার চুক্তি। এনা বলে, যদি আমি এখানে সাইন করি না তাহলে কি হবে? জন্ম বলল, যদি তুমি সাইন না করো তাহলে আমার আর তোমার সাথে কোনোদিন দেখা হবে না। এটি শুনে ইনহা বলে, তাহলে আমার কাছে কোনো বিকল্প নেই, আমাকে সাইন করতেই হবে। অন্যদিকে আমরা মিডিয়াকে দেখি যারা সানজুর পিছু নিয়েছে, কারণ কাঙ্গো সিকিউরিটির শেয়ার প্রাইস ক্রমাগতই নিচে নামছে। পরবর্তী দৃশ্যে আমরা উমসুমকে দেখি, সে প্রচণ্ড রেগেছিল। ঠিক তখনই জন্ম সেখানে আসে। তাকে দেখে ইয়মসো অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তুমি কি আমাদের সঙ্গে কোনো খেলা খেলছো? জন্ম বলে, যদি সত্যি আমার জীবন নিতে চাইতে তোমার উচিত ছিল পরিকল্পনা আরো ভালোভাবে কার্যকর করা। তুমি কি এখনো বুঝতে পারোনি তুমি আমার কাছ থেকে কিছুই ছিনিয়ে নিতে পারোনি? ঠিক তখনই সানজু সেখানে আসে। জন্ম বলে, উমসুম তুমি তোমার সুযোগ হারিয়েছ, কারণ আমি এখনো বেঁচে আছি এবং আমি ফিরে এসেছি তোমাকে শাস্তি দেওয়ার জন্য। ইয়মসো রেগে পাগলের মতো হয়ে যায়। এরপরের দৃশ্যে ইনা তাদের বাড়িতে আসে, যেখানে সবাই একসঙ্গে বসেছিল। সে সবার সামনে জন্মকে ডেড বলে ডাকে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কিন্তু হিজু ইনাকে দেখে খুব খুশি হয়। এর পরের দৃশ্যে ইনহা চেয়ারম্যানকে নিয়ে অফিসে যায় এবং সবার সামনে চেয়ারম্যানকে ডেড বলে ডাকে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। সবাই হতবাক হয়ে প্রশ্ন করা শুরু করে, আপনার কি সত্যি একটি ছেলে আছে? এবং এই দৃশ্যের সঙ্গেই এপিসোড 4 শেষ হয়ে যায়। এপিসোড 5-এর শুরুতেই আমরা তেও এবং ইনাকে দেখতে পাই। ইনহা বলে যে, আমরা একটি পরিবারের ঝগড়ার মাঝে প্রসিকিউটরকে ব্যবহার করছি। যদি এই বিষয়টি বাইরে চলে আসে তবে সেই প্রসিকিউটর আমাদের ধ্বংস করতে পারে। ওই প্রসিকিউটরের এইসব কিছুর সাথে কোনো সম্পর্ক নেই এবং সে এখানে পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করেছে। যদি সে চায় তাহলে সে আমাদের উপর আক্রমণ করতে পারে। এরপর পরবর্তী দৃশ্যে আমরা সেই প্রসিকিউটরকে দেখি, যে চেয়ারম্যান জন্মকে তার অফিসে ডেকেছিল। তো সেখানে আমরা ইনাকেও দেখি, সাথে একজন আইনজীবীকেও দেখি। আইনজীবী জানায় যে চেয়ারম্যান জন্ম সমস্ত অভিযোগ মেনে নিতে প্রস্তুত এবং চেয়ারম্যানের ডিফেন্স সম্পর্কিত সমস্ত তথ্য একটি পেনড্রাইভে রয়েছে। ফ্ল্যাশব্যাক দৃশ্যে আমরা দেখি তেও সেই আইনজীবীকে পেনড্রাইভ দিয়েছিল এবং বলেছিল যে তোমাকে এটা প্রসিকিউটরকে দিতে হবে, বাকি কাজ নিজে থেকেই হয়ে যাবে। বর্তমান সময়ে প্রসিকিউটর জিজ্ঞাসা করে, এটি কি? ইনা জানায়, এটি আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটি বার্তা। এরপর প্রসিকিউটর জন্মকে বলে, তুমি কি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছো, তাও প্রসিকিউটরের অফিসে? ইনা বলে, প্রথমে তুমি ওই পেনড্রাইভটি চেক করো। যখন সে ফাইলটি ওপেন করে তখন সেখানে কিছু ছবি ছিল এবং লেখা ছিল, প্রসিকিউটরের কানেকশন কেনার চেষ্টা করছে। এটা দেখে সে খুব ভয় পায়। এরপর কিছু সময় পর আমরা সেই প্রসিকিউটরের প্রধানকে দেখি, যিনি সবকিছু জানতে পেরেছেন যে সেখানে আসলে কি ঘটছে। এখন সে জেলা অ্যান্টনিকে ফোন করে সবকিছু জানায়। তারপর জেলা অ্যান্টনি ওই প্রসিকিউটরকে ফোন করে এবং তাকে সবকিছু সেখানে থামানোর জন্য বলে। এরপর জন্ম সেই অ্যান্টনি ইউজিনের সাথে দেখা করতে আসে। সে জন্মকে দেখে মাফ চাওয়া শুরু করে। জন্ম তাকে বলে, সবাই মনে করছে আমি তোমাকে মারতে এসেছি, কিন্তু এমন কিছুই নয়। অন্যদিকে ইনা চেয়ারম্যানের তৃতীয় ছেলে ছিল। এই খবর সবার মাঝে ভাইরাল হয়ে যায়। এটা দেখে ইঞ্জু এবং সঞ্জু দুজনেই বিরক্ত হয়ে পড়ে। সঞ্জু বলে এই কোম্পানি তার এবং সে যে কোনো উপায়ে এটি ফিরে পাবে। এর পরবর্তী দৃশ্যে আমরা সেই প্রসিকিউটরকে দেখি। জানা যায় তার ট্রান্সফার হয়ে গেছে। তার প্রধান তাকে বলে, তোমাকে 1 বছরের জন্য কোথাও থাকতে হবে, যখন সঠিক সময় আসবে আমি তোমাকে আবার ডাকবো। এরপর আমরা অফিসের সব লোকদের দেখি। সবাই জানতে পারে যে তেও তাদের ডিভিশন ডিরেক্টর হয়ে গেছে এবং ইনা তাদের চিফ ম্যানেজার হয়ে গেছে। আর এই সব কিছু ডঙ্গুও জেনে গিয়েছিল। ঠিক ওই সময় তেও সেখানে আসে। তেও তাকে বলে, এইসব জেনে তুমি হয়তো অবাক হয়ে গিয়েছ। ডঙ্গু তেওকে জিজ্ঞাসা করে, এখন কি হবে? তেও তাকে বলে, তুমি কি তোমার পজিশন নিয়ে কথা বলছো? চিন্তা করো না, তুমি যেখানে আছো সেখানেই থাকবে। ডঙ্গু বলে, বন্ধুদের কাছে রাখা উচিত, আর শত্রুদের তো আরও কাছে। তুমি কি এমন কিছু করার চেষ্টা করছো? তেও বলে, আমি কখনোই তোমাকে আমার শত্রু মনে করি না। অন্যদিকে আমরা ইঞ্জুকে দেখি, যে তার সহকারীকে মারধর করে তার রাগ বের করছে। সেও তেওর প্রমোশনের ব্যাপারে খুবই বিরক্ত ছিল।
ঠিক তখনই ইঞ্জুর কাছে কারো ফোন আসে। এরপর আমরা সঞ্জুকে দেখি, যে জানতে পারে যে উমসু বাড়ি ছেড়ে চলে গেছে। সে মিস্টার মুনকে জিজ্ঞাসা করে, আপনি মাকে আটকালেন না কেন? মিস্টার মুন বলে, তোমার মা চেয়ারম্যানের অফিসিয়াল ঘোষণা হওয়ার আগেই যেতে চেয়েছিলেন, তুমি তাকে একটু সময় দাও। ইয়মসুম সেখান থেকে চলে গিয়েছিল। এই বিষয়ে ইঞ্জু অনেক বেশি খুশি হচ্ছিল, যার কারণে সে পার্টিও করে। এরপর সঞ্জু জংমের কাছে আসে। জংম তাকে বলে, কাঙ্গো সিকিউরিটির সিইও পজিশন থেকে তোমাকে সরানো হবে না, তবে তোমাকে চুপ থাকতে হবে। আমি তোমাকে নিঃশ্বাস নিতে দিচ্ছি, তাই নেও, এর থেকে বেশি কিছু করার চেষ্টা করো না। কিন্তু যদি তুমি এর থেকে বেশি কিছু করতে যাও, তবে যা কিছু তোমার কাঙ্গোতে রয়েছে সেটা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। আর তোমার মাকে বলো তিনি কিছুই করতে পারবেন না। তখন সঞ্জু বলে, আমি পুরো জীবন এত পরিশ্রম করেছি, আপনার ছেলে হওয়ার চেষ্টা করেছি, আমার স্বপ্ন আর সাধারণ জীবন সবকিছু ত্যাগ করেছি, তাহলে কেন আপনি আমার সাথে এমন করছেন? জন্ম বলে, আমার সাথে আর্গুমেন্ট করার আগে তোমাকে আমাকে বলতে হবে তুমি কেন ওই সব কিছু করেছ। সঞ্জু বলে, আমার আর কোনো বিকল্প ছিল না। এরপর সে জন্মকে বলে, আমি কখনোই আপনাকে মাফ করব না। এখানে আমরা জানতে পারি যে সঞ্জুর পুরো বিষয়টা কল্পনা করছিল। আসলে সে জন্মকে এমন কিছু বলেনি, এখানে তো সে চুপচাপ বসেছিল। অন্যদিকে ইঞ্জু তেও এবং ইনার সম্পর্কে গবেষণা করছিল। সে জানতে পারে যে তারা দুইজন ইউনিভার্সিটিতে খুব ভালো বন্ধু ছিল। কিছু সময় পর জন্ম তেওকে ডাকে। জন্ম তাকে বলে, আমি ভাবছি আমি ইনাকে টেক ওয়ান সেলসের ইনচার্জ বানিয়ে দেব। সে বলে, আমাদের যে কোনোভাবে টেক ওয়ান সেলস বিক্রি করতে হবে, কারণ লং রানে টেক ওয়ান সেলস আমাদের প্রফিটের চেয়ে বেশি লস দেবে। তাই এটি বিক্রি করাতেই বুদ্ধিমানের কাজ হবে, যাতে আমরা আমাদের পুরো ফোকাস সেন্টারে রাখতে পারি। এরপর তেও ওই হ্যাকার সনবুর সাথে দেখা করতে আসে। সে সনবুকে বলে, তুমি এখন কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে থাকো। সনবু তেওকে জিজ্ঞাসা করে, তুমি কি ভয় পাচ্ছ যে সঞ্জু আমার পিছনে আসবে? তেও তাকে প্রশ্ন করে, তুমি কি সনবুর নাম নিয়ে থাকতে চাও না? সে বলে, আমার নাম গাংলিন এবং আমি একটি জেনারেল ব্যুরোর টপ স্পাই, যে একবার ওয়ার্ল্ড ওয়াইড ব্যাংকে ম্যানিপুলেট করেছিল। তেও বলে, এটা সাউথ কোরিয়া এবং তোমার জন্ম নর্থ কোরিয়াতে হয়েছে, আর এখানে কোনো কিছুর নিশ্চয়তা নেই। সনবু বলে, তোমার আজকাল মানুষের জন্য এত চিন্তা কেন হচ্ছে? যদিও সঞ্জু আমাকে ধরে ফেলে, তাও সে জানতে পারবে না যে তুমি আমার সাথে কাজ করছো। পরবর্তী দৃশ্যে আমরা ইনা এবং হেওয়ানকে দেখি। ইনা তাকে আন্টি পরিয়ে বলে, তুমি কি মনে করো না যে বিয়ে করার জন্য কন্ডিশনগুলো যথেষ্ট? হেওয়ান বলে, আমাদের বিয়ে করে নেওয়া উচিত। কিছু সময় পর ইনা তেওকে মেসেজ পাঠিয়ে জানায় যে সে হেওয়ানের সাথে বিয়ে করছে। এই দুইজন খুব খুশি ছিল, কিন্তু দেখে মনে হচ্ছিল তেও একদম খুশি নয়। পরবর্তী সিনে আমরা দেখি ইঞ্জু এবং সঞ্জু দুজনেই জানতে পারে যে কাঙ্গো টেকওয়ান্সের নেতৃত্ব দিতে চলেছে ইনা। ইনাও জানতে পারে যে সে নেগোসিয়েশন টিমের নেতৃত্ব দিতে চলেছে। তেও তাকে বলে, এটা তোমার প্রথম পারফরমেন্স টেস্ট, তোমাকে এই কাজটি স্ট্যান্ডার্ড টেকটিক্স ব্যবহার করে সমাধান করতে হবে, কোনো ট্রিক্স ছাড়া। যদি তুমি এটা করো তাহলে মানুষ তোমাকে চিনতে শুরু করবে। এখানে প্রধান চরিত্র চেয়ারম্যান বা কাঙ্গো নয়, বরং তুমি নিজেই। সবাই চায় তুমি ফেল হয়ে যাও, কিন্তু তোমাকে যে কোনোভাবে সফল হতে হবে। পরবর্তী সিনে আমরা হিজুকে দেখি, যার সাথে দেখা করার জন্য ইউচেন এসেছিল। ইউচেন এসে বলে, আমরা একে অপরকে ডেট করা উচিত। হিজু বলে, তুমি অন্য কাউকে দেখো, আমার অনেক অপশন আছে। ইউচেন বলে, আমার বাবা বলেছেন যে ওই মেয়ে তুমি হতে হবে। হিজু প্রশ্ন করে, তুমি কি আমাকে ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসো না। ইউচেন বলে, আমি এখনো কোনো উত্তর দেইনি। পরবর্তী দৃশ্যে আমরা তেওকে দেখি, যে একটি কোম্পানি ডেজং এর সিও সম্পর্কে রিসার্চ করছিল, যার নাম সুচান। সে বলে এ ডেজং গ্রুপের টিম লিডার, যে এই ডিলে নেগোসিয়েট করবে। তেও আরও বলে সে ম্যাথে মেজর করেছে এবং এই লোকটি প্রফিট ছাড়া কিছুই জানে না। তো তেও ইনাকে বলে, তোমাকে এই নেগোসিয়েশনকে একটি ম্যাথমেটিক্যাল ফর্মুলার মতো দেখতে হবে। ঠিক ওই সময় সেখানে দুইজন লোক আসে, যাদের ইনা ডেকেছিল। ওদের দেখে তো তেও খুব বেশি রেগে যায়। সে ইনাকে বলে, তুমি আমাকে আগে বলে দিতে পারতে যে আমাদের টিমে কে কে জয়েন করছে। ইনা বলে, ওরা আমার সবচেয়ে ভালো পার্টনার, তোমার পর আমি তাদের উপর খুবই বিশ্বাস করি। এর পরবর্তী দৃশ্যে আমরা হেওয়ানকে দেখি, যার সহকর্মী তাকে দেখা করতে ডেকেছিল। সে হেওয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি রাজনৈতিক নেতা, পলিটিক্যাল লিডারের সহকারী হতে চাও? হেওয়ান প্রশ্ন করে, তুমি এসব কেন প্রশ্ন করছো?
তখন লোকটি তাকে একটি ছবি দেখায় যেখানে হেওয়ান এবং ইনা একসাথে ছিল। হেওয়ান জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ইনভেস্টিগেট করছো? লোকটি উত্তর দেয়, আমি তোমাকে নয় বরং ইনাকে ইনভেস্টিগেট করছিলাম, কারণ তদন্ত করা আমার কাজ, আর আমি তোমাকে পলিটিক্যাল লিডারের সহকারী বানাতে চাই। হেওয়ান প্রশ্ন করে, পলিটিক্যাল লিডার সাংডং কি এই সম্পর্কে জানে? লোকটি বলে সে এই সম্পর্কে কিছুই জানে না। এইসব কিছু আমি আমার ইচ্ছা অনুযায়ী করছি। এটা আমার একটি পার্সোনাল ইনভেস্টমেন্ট হবে। আমি তোমার মধ্যে ইনভেস্ট করতে চাই। এখন হেওয়ান এই সমস্ত কথাতে ওকে জানায়। সে জানায় যে গ্যাংচুল বলেছে যে আমাকে একটি পলিটিক্যাল লিডারের অ্যাসিস্ট্যান্ট হওয়া উচিত। তেও বলে গ্যাংচুল সেই মানুষ যে পলিটিক্যাল লিডার সাংডোকে বানিয়েছিল। হেওয়ান জিজ্ঞাসা করে, তুমি কি গ্যাংচুলকে রেস করতে চাও? তেও বলে, আমি তোমাকে রেস করতে চাই। তারপর হেওয়ান বলে, আমি সব কিছুই নিজে করব। আমার তোমার সাহায্যের প্রয়োজন নেই। ঠিক সেই সময় তেও হেওয়ানের আঙ্গুলের রিং দেখে যেটি তাকে ইনহা দিয়েছিল। সেখানে আমরা একজন ব্যক্তিকে দেখি যে তাদের ছবি তুলেছিল। তার পরবর্তী দৃশ্যে তেও এবং ইনহা জানতে পারে যে ডেজো গ্রুপের নেগোসিয়েশনের টিম হিউচেন লিড করবে। সেই ছেলে ছিল যে হিজুকে বিয়ে করতে চাচ্ছিল। তারপর কিছু সময় পর নেগোসিয়েশন শুরু হয়। ইউচান বলে, যে দাম তোমরা অফার করছো আমি সেই দামের 15% কমাচ্ছি। ইনা তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে চকলেট কিনতে এসেছ? তখন ইউচান বলে, তোমাদের হয়তো জানা নেই, ডেজো কোম্পানির প্রথম ব্যবসা ছিল সুইটস এবং চকলেটের। এরপর সে বলে, আমি তোমাদের কথা শুনেছি, এখন আমি 15% নয় বরং 20% দাম কমাচ্ছি। তখন ইনার অ্যান্টনি জানায় যে কাঙ্গো টেক ওয়ান্সের কাছে 50-এরও বেশি পেটেন্ট আছে। এটা শুনে ইউচান বলে, আমি দাম 20 নয় বরং 25% কমাচ্ছি। ইনা তাকে বলে, যদি দেখতে যাই তবে তুমি কাঙ্গো টেক ওয়ান্সে কখনোই আগ্রহী ছিলে না। ইউচান বলে, তোমাকে এমনটা কে বলেছে? আমি এটা সস্তায় কিনতে চাই। ঠিক সেই সময় তেও লক্ষ্য করে যে ইনার এক পার্টনারের ফোনে কারো মেসেজ এসেছে। এটা দেখে তেও খুব রেগে যায়। এখন তারা লাঞ্চ ব্রেক বলে মিটিং বন্ধ করে দেয়। বাইরে এসে তেও সেই লোকটিকে প্রশ্ন করে, আমি মিটিংয়ের মাঝে দেখেছিলাম তোমার ফোনে একটা মেসেজ এসেছিল, আমাকে বলো সেটা কার মেসেজ ছিল? সে বলে, এটা একটি ব্যক্তিগত মেসেজ ছিল, আমার বন্ধু পাঠিয়েছিল। এটা শুনে তেও আরও বেশি রেগে যায়। সে বলে, এখানে এত গুরুত্বপূর্ণ মিটিং চলছে আর তুমি ব্যক্তিগত মেসেজ পাঠাচ্ছ? আর তুমি আমার কাছে প্রশ্ন করছো যে আমি কেন তোমাকে এই প্রশ্ন করছি? পরে তেও তাকে বলে, তুমি বাসায় যেতে পারো। তারপর তেও যখন ভিতরে ঢুকে ইনহা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার পার্টনারকে বাসায় চলে যাওয়ার জন্য বলেছ? তেও বলে, এটা একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল আর সেই সময় সে তার বন্ধুকে মেসেজ পাঠাচ্ছিল। আমার কাছে কোনো অথরিটি নেই, এই কারণে আমি তাকে শুধু বাড়িতে যেতে বলেছি। ইনা বলে, তুমি সঠিক বলেছ, আমার কাছে সব অথরিটি আছে। সে বলে, আমি টাইম লিপ করতে চাই। এখানে একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখানো হয় যেখানে তারা টাইম লিপের ব্যাপারে আলোচনা করছে। তেও ইনাকে প্রশ্ন করে, তুমি কি টেক ওয়ানকে ম্যানিপুলেট করতে চাও? ইনা বলে, গত বছর এটি গোপন রাখা হয়েছিল, বাইরের কেউ জানতো না। তেও প্রশ্ন করে, তুমি কি করতে চাও? ইনা বলে, আমি আইএম ব্যবহার করে দেজংয়ের মিথ্যা তথ্য পাস করতে চাই। আর সত্যি বলতে এটি কোনো মিথ্যা নয় বরং এটি একটি টেকট্রিক। তেও বলে, তুমি যখন সঠিকভাবে খেলবে তখন তুমি অনেক সাপোর্টার পাবে। ইনা বলে, তুমি কতটা ওয়ান সাইডেড। শেয়ার হোল্ডার্স, বোর্ড মেম্বার্স কারো কোনো কিছু দিয়ে আসে যায় না, সবাই শুধু টাকা চায়। তেও বলে, আমি জানি তুমি ডেসপারেট ফিল করছো, কিন্তু খারাপ পথে যাওয়ার এটি আমি সহ্য করব না। তোমানেও একই কথা। তেও বলে, এটি সঠিক পথ নয়। ইনা বলে, আমি একা এই ব্যাপারে প্রস্তুতি নিয়েছিলাম। আমি জানতাম যদি আমি তোমাকে বলি তুমি আমার উপর চিল্লাচিল্লি করবে। তেও প্রশ্ন করে, তুমি তাদের বদলে কি দেবে? ইনা বলে, কিছুই না। সে বলে, রিসেন্টলি জার্মানিতে আইএম ইউজিনের সাথে একটি টেক কোলাবোরেশন করেছে এবং ইউজিন সম্মত হয়েছে যে তারা গত বছরের টেক লিঙ্ক নিয়ে কাউকে কিছু বলবে না। তেও বলে, তোমাকে তাদের কিছু না কিছু দিতে হবে। তুমি একটি প্রতিদ্বন্দ্বীর দুর্বলতা এক্সপ্লয়েট করার চেষ্টা করছো। এটা খুব বড় ভুল সিদ্ধান্ত। তারপর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে ইউচানের অ্যাটর্নির কাছে কল আসে এবং সে হঠাৎ চমকে যায়। তার অ্যাটর্নি ইউচেনকে জানায় যে চাইনিজ কোম্পানি আইএম একটি ইভ্যালুয়েশন রিপোর্ট তৈরি করেছে যেখানে বলা হয়েছে যে ড্রসের ডেভেলপমেন্ট কাঙ্গো গ্রুপের টেক ওয়ান প্যাটেন্ট থেকে সম্ভব হবে। তখন ইউচান বলে, আইএম এই রিপোর্ট অযথা করেনি, এর পিছনে কোনো কারণ তো নিশ্চয়ই আছে। তারপর সে তার অ্যাটর্নিকে প্রশ্ন করে,
আইএম কি কাঙ্গো টেক ওয়ান কিনতে চেষ্টা করবে? যদি এমন হয় তাহলে কাঙ্গো টেক ওয়ানের মূল্য হঠাৎ 4 গুণ বেড়ে যাবে। এখন এসব কিছু চিন্তা করে ইউচান সিদ্ধান্ত নেয় যে তারা কাঙ্গো টেক ওয়ান কিনে ফেলবে এবং তারপর সেটিকে চাইনিজ মার্কেটে রিলিজ করবে যাতে তাদের আরও লাভ হয়। তার পরবর্তী দৃশ্যে ইউচান ইনাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে বলো একদম সঠিকভাবে তোমার কি দরকার। ইনা জানায়, আমরা চাই যে প্রাইসে 13% ইনক্রিমেন্ট চাই, অর্থাৎ বর্তমান প্রাইস থেকে 13% বেশি এবং সাথে এমপ্লয়মেন্ট সাকসেস কন্ডিশনও। আর যখন এই কথা জংমো জানতে পারে তখন সে তেওকে একটি থাপ্পড় মারে। সে বলে, আমি কি তোমাকে এসব করতে বলেছিলাম? সাকসেস যদি মিথ্যা এবং ট্রিক্সের মাধ্যমে আসে সেটি সঠিক সাকসেস নয়, বরং সেটা অর্ধেক সাকসেস হয়। যখন ইনা এই সিদ্ধান্ত নিয়েছিল তখন তুমি কি করেছিলে? তোমাকে তাকে থামানো উচিত ছিল। তখন ইনা বলে, যদি তোমাকে শাস্তি দিতে হয় তাহলে তুমি আমাকে দাও, এতে তেওর কোনো দোষ নেই। জংমো বলে, যদি দোষ তোমারই হয় তাহলে তুমি আমাকে বলো তুমি কি ভুল করেছ। ইনা বলে, আমি যা কিছু করেছি তা অবৈধ ছিল। জংমো বলে, তোমার কোনো আইডিয়াই নেই তুমি কি ভুল করেছ। তুমি যা কিছু করেছ সেটা সাকসেস ছিল, কিন্তু তুমি জংমের ছেলে। এই ধরনের বিষয়গুলো আমরা নিজেদের হাতে নিয়ে হ্যান্ডেল করি না, আমরা এইসব কাজ অন্যদের করতে বলি। এটা বলার মাধ্যমে জংমো সোজাসুজি তেওকে অপমান করছিল। জংমো ইনাকে বলে, তুমি অন্যদের ব্যবহার করতে শিখো, তোমার এইসব কাজ নিজে থেকে করা উচিত না। এমন সময় ইনার মনে পড়ে যে তেও তাকে বুঝিয়েছিল যে প্রতিপক্ষের দুর্বলতা এক্সপ্লয়েট করা কখনোই সঠিক নয়। তারপর সে ইনাকে চলে যাওয়ার জন্য বলে। তারপর সে তেওকে বলে, যদি ভবিষ্যতে কোনো লিগ্যাল সমস্যা হয় তাহলে এর দায়ভার তোমাকে নিতে হবে। জংমো বলে, ইনা ঠিক আমার মতোই, যা আমি করি ইনা সেটাই করেছে, কিন্তু আমি সেটা চাই না। আমি চাই যে ইনা অন্য ধরনের মানুষ হোক। যদি সে আমার মতো হয় তাহলে তাকে আমার পাশে রাখার কোনো মানে নেই। তারপর আমরা দেখি যে ইউচেন এবং ইনা সেই চুক্তি সাইন করে, মানে ইউচেন টেক ওয়ান সেলস কিনে নিয়েছিল। তার পরবর্তী দৃশ্যে আমরা দেখি ইউচেন যে একটি ক্লাবে বসেছিল, ইঞ্জু সেখানে আসে। ইউচেন তাকে বলে, আমার তোমার কাছ থেকে একটি সাহায্য দরকার। সে তাকে প্রশ্ন করে, তোমার বোন হিজু কেন আমাকে ঘৃণা করে? ইউচেন বলে, তার বাবা তাকে কমিউনিকেশন রাইটস দেবে না যদি সে হিজুর সাথে বিয়ে না করে। ইঞ্জু বলে, তোমাকে আমার জন্য একটি সাহায্য করতে হবে, বিনিময়ে আমি তোমার এবং হিজুর বিয়েকে সাপোর্ট করব। তার পরবর্তী দৃশ্যে তেও ইনার সাথে দেখা করতে এসেছিল। ইনা তাকে বলে, চেয়ারম্যান আমাকে তার সাথে দেখা করতে বলেছে। ইনা যখন সেখান থেকে চলে যায় তখন আমরা দেখতে পাই একজন লোক যে তেওর উপর নজর রাখছিল। তেও হেওয়ানকে ফোন করার চেষ্টা করছিল। ঠিক সেই সময় সেই লোক এসে তেওর মাথায় একটি শক্তিশালী আঘাত করে। হেওয়ান তেওর সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু লোকটি ফোন কেটে দেয়। সে আবার ফোন করে কিন্তু তেও ফোন ধরতে পারে না। এই দৃশ্যের সঙ্গেই এই পর্ব শেষ হয়ে যায়।